বাসার সবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি, আর বাবা আমার দিকে রাগে কটমট করে তাকিয়ে আছে, যেন আমাকে এখনই কাঁচা চিবিয়ে খাবে। অবশ্য আমার দিকে শুধু বাবা না, মা, বড় ভাইয়া, ছোট আব্বু আমার দিকে তাকিয়ে আছে। দেখছো রেহেনা, তোমার ছেলে কিভাবে দাঁড়িয়ে আছে? মনে হয় কোনো দোষ করেনি, কি নিষ্পাপ। আহা, এমন করে বলো কেন? ছোট মানুষ ভুল করেছে। আম্মু, এটা ভুল। তোমার কাছে এটা ভুল হলেও আমাদের কাছে এটা অন্যায়। সে একটা মেয়ের বিয়ে ভাঙছে, তাও একবার নয়, দুইবার নয়, বারবার। তারপরে কিভাবে বলছো এটা ভুল? আর অন্য কারণ না, নিজের চাচাতো বোনের। তখন আমি হালকা মৃদু শব্দ করে বলে উঠলাম, দরকার হলে 1000 বার বিয়ে ভাঙবো। আমার কথা শুনে আব্বু আমার গালে থাপড় দিয়ে বলল, বেয়াদব, তোকে কি এই শিক্ষা দিয়েছি আমরা? ভাইয়া, ছোট মানুষ তাই বলে এমন রাগারাগি করার কি আছে? আচ্ছা নেজাত, তুই কি জন্য নুসরাতের বিয়ে ভাঙছিস? আমি ছোট আব্বুর কথা শুনে গালে হাত দিয়ে তাকিয়ে রইলাম, আর মনে মনে ভাবলাম, এর জন্যই তো আমার শ্বশুরকে এত ভালোবাসি আমি। জি আব্বু, আমি নুসরাতকে ভালোবাসি, তাই ওর বিয়ে ভেঙেছি। আর আমার সাথে ছাড়া যদি অন্য কারোর সাথে বিয়ে দিতে চাও, তাহলে এইভাবেই বিয়ে ভাঙবো। আমার এই কথা শুনে আব্বু, আম্মু, ভাইয়া, ভাবি, ছোট আম্মু, ছোট আব্বু সবাই বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। ভাইয়া রেগে আমার কাছে এসে আমার গালে থাপড় দিয়ে বলল, তোর লজ্জা করে না সবার সামনে নিজের বড় বোনের নামে এমন কথা বলতে? ভাইয়া ও আমার মায়ের পেটের বোন না, আর ও তোমার চাচাতো বোন। আমি এই কথা বলতে ভাইয়া আমাকে আরো একটা থাপড় দিল। চুপ বেয়াদব! আর একটা কথা বলবি তো তোকে আমি কি করব বুঝতে পারছি না। তখনই ছোট আব্বু বলে উঠলো, রিফাত, ওকে এমনভাবে ধমকাচ্ছ কেন? ছোট আম্মু, ও এত বড় কথা বললো, ওকে তো আমি। আবার মারতে গিয়েও কিছু করলো না। আব্বু আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে আর শান্ত গলায় বলল, মানলাম তুই নুসরাতকে ভালোবাসিস। তুই কি জানিস আমাদের পরিবারের আত্মীয়দের মধ্যে আত্মীয়তা করা নিষেধ? আব্বু এটা তোমরা নিষেধ করছো, এটা তোমাদের বিষয়। আমি নুসরাতকে ভালোবাসি আর নুসরাতকে বিয়ে করব। আর যদি আমাকে ছাড়া অন্য কারোর সাথে বিয়ে দিতে চাও, আমি সব বিয়েই ভেঙে দেবো। দেখ, রাগ উঠাবি না। তুই এমনিতেই মুখের উপর কথা বলে আগাচ্ছিস আমাদের। তুই নুসরাতকে ভুলে যা, এটা কখনোই সম্ভব না। আমি নুসরাতকে ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি আব্বু, আমি নুসরাতকে আমার করতে ভালোবেসেছি। এই কথা শেষ হতে ভাইয়া আমার গালে আরও একটা থাপ্পড় দিল। বিয়াদব, তোকে আদর করতে করতে মাথায় তুলে ফেলেছি, তাই তুই আমার মুখের উপর কথা বলছিস। আর একবার নুসরাতকে ভালোবাসার কথা বললে তোকে এক্ষুনি মেরে ফেলবো। তো মেরে ফেলো, তোমাদের ধমক শুনে আমি ভয় পাই নাকি? আমার কথা শুনে ভাইয়া আব্বু দুজনে রেগে গেল। রিফাত, আমার লাঠি আনতো। আজকে এই বেয়াদবের একদিন আর আমার যতদিন লাগে। আমার মুখের উপর কথা বলে। আব্বুর বলতে দেরি, ভাইয়া লাঠি আনতে দেরি হলো না। এই শুনে ছোট আব্বু বলে উঠলো, ভাইয়া, এইসব কি শুরু করলে? সবাই একটু থামো, আমি কথা বলছি। রফিক, তোদের আশকারা পেয়ে ও এমন বেয়াদব হয়েছে। ভাইয়া, একটু চুপ থাকো, আমি দেখছি। নেজাত, তুই কি সত্যি নুসরাতকে ভালোবাসিস নাকি আমাদের সাথে এমনি মজা করছিস? না ছোট আব্বু, আমি নুসরাতকে সত্যি ভালোবাসি। আচ্ছা নেজাত, আমরা মানছি তুই নুসরাতকে ভালোবাসিস। আচ্ছা, নুসরাতও কি তোকে পছন্দ বা ভালোবাসে? ওটা তো আমি জানি না ছোট আব্বু, কারণ এখনো আমি নুসরাতকে ভালোবাসার কথা বলিনি। দেখ নেজাত, একথা আমাদের পরিবারে আত্মীয়দের মাঝে আত্মীয় করা নিষেধ। তার মধ্যে তুই শুধু নিজের নুসরাতকে ভালোবাসিস, সে বাসে কিনা তা জানি না। তাহলে এখন আমাদের কিছু করার নাই। প্লিজ ছোট আব্বু, এমনটা করো না। আমি সত্যি নুসরাতকে ভালোবাসি, আর নুসরাতকে না পেলে আমি কি করব ওটা আমি নিজেও জানি না। আচ্ছা, এত করে বলছিস যখন, তোকে একটা অফার দেই, কেমন? আমি ছোট আম্মুর কথা শুনে বললাম, কি অফার? আমরা নুসরাতকে জিজ্ঞেস করব সে তোকে ভালোবাসে কি না। সে যদি তোকে ভালোবাসে তাহলে তোদের বিয়ে হবে। আর যদি সে তোকে পছন্দ না করে তাহলে আমরা যেখানে ওকে বিয়ে দিব, আমাদের ইচ্ছেই, তুই কোনো কিছু করবি না। ছোট আব্বুর কথা শুনে আব্বু বলে উঠলো, রফিক, তুই এই বেয়াদবের কথা কিভাবে মেনে নিলি? ভাইয়া, যদি দুইজন দুজনকে পছন্দ করে তাহলে আমাদের উচিত ওদের এক করে দেওয়া। তারা সুখী তো আমরাও সুখী।
এইদিকে ছোট আব্বুর কথা শুনে আমি কি বলবো বুঝে উঠতে পারছি না, কারণ আমি তো এখনো নুসরাতকে ভালোবাসি কথা বলাই হয়নি। এখন আমি তো জানি না নুসরাত আমাকে ভালোবাসে কিনা আর পছন্দও করে কিনা। যদিও নুসরাত আমাকে পছন্দ নাও করে তখন কি হবে, এইসব ভাবতেছি। আর অমন সময় নুসরাত বাসার দরজায় ঢুকে পড়ল। তখনই ভাবি বলে উঠল। ওই তো নুসরাত এসেছে, তাকে জিজ্ঞেস করলেই তো হয়। নুসরাত এইভাবে সবার দিকে তাকালো, দেখলো সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। বাবার ভাইয়া রেগে আছে। এখানে কি হচ্ছে? আর নেজাত, তুই এমনভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমার পাশে এসে বসলো। এই কথা বলতে আমি নুসরাতের দিকে তাকাতে নুসরাত রেগে গেল। আর ভাইয়া আব্বু আমার দিকে তাকিয়ে বলল। বড় আব্বু, ভাইয়া, তোমরা ওকে এইভাবে মারছো কেন? তোমাদের না বলেছি ওকে এইভাবে মারবে না? ও দোষ করেছে তাই মারছি, এমনি এমনি তো মারেনি। কি এমন দোষ করেছে যার জন্য মারতে হয়? তোকে যারা বিয়ের জন্য দেখতে আসতো আর তোকে পছন্দ করে বিয়ের কথা পাকা করতো, পরে বিয়ে ভেঙে দিত, তাদের বিয়ে ভাঙতে এই বিয়াদবটা বাধ্য করতো। ভাইয়ার মুখে এমন কথা শুনে নুসরাত আমার দিকে তাকালো। আমি নুসরাতের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে নিলাম। পুরো বাড়ির সবার সাথে কথা বলার সাহস থাকলেও এই একমাত্র এই মেয়ের সামনে আমার কথা বলতে গেলেও হাঁটু কাঁপে। কেন জানি না, হয়তোবা ভালোবাসি, হয়তোবা ভয় লাগে। তার জন্য তাকে যে ভালোবাসি কথাটা আজও বলতেও পারিনি। তবে আজকে সব ভয় কোণের নিচে দিয়ে পালিয়েছে। নুসরাত আমার দিকে তাকিয়ে আব্বুর দিকে ঘুরে বলল। ওকে আমি বলতাম বিয়ে ভাঙতে। আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছেই নেই, তাই বিয়ে ভাঙতে বলেছি। আর সে বিয়ে ভাঙে, আর তোমরা এর জন্য ওকে মারছো, তাও আমাকে জিজ্ঞেস না করে। নুসরাতের কথা শুনে রীতিমতো সবাই অবাক হলো। আমি হয়েছি, তবে তেমনটা না, কারণ এই মেয়ে আমাকে বাঁচানোর জন্য সব সময় সব দোষ নিজের কাঁধেই নেবে। তার এই অভ্যাসের জন্য আমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, তা আমি নিজেও যাই না। তাই ভাইয়া বলে উঠল। তাহলে নেজাত বলল যে তোকে যে ভালোবাসে সেই জন্য বিয়ে ভাঙছে। ভাইয়ার মুখে এমন কথা শুনে নুসরাত আমার দিকে তাকালো। আমি তার রাগ দেখে কিছু না বলে মাথাটা নিচু করে নিলাম। ঠিক তখনই ছোট আব্বু বলে উঠল। নুরসাদ, তোকে যা জিজ্ঞেস করলাম তার উত্তর সোজাসুজি দিবি। নুসরাত তার আম্মুর দিকে তাকিয়ে বলল। আম্মু বলো। তুই কি নেজাতকে ভালোবাসিস বা পছন্দ করিস? ছোট আম্মুর কথা শুনে নুসরাত বড় বড় চোখ করে এলো। কি উত্তর দেবে বুঝতেই পারছে না। কি হলো? এভাবে তাকিয়ে না থেকে বল, ভালোবাসিস নাকি না? আম্মু, তোমার কি মাথা খারাপ? আমি কেন ওকে ভালোবাসতে যাব বা পছন্দ করতে যাব? আমি ওকে ভালোবাসি, তবে ছোট ভাই হিসেবে। ওর জন্য আমি ওকে নিজেই শাসন করি, যাতে ও খারাপ হতে না পারে। কেয়ার করি যাতে ও ভালো কেয়ার করি যাতে ও ভালো কেয়ার করি যাতে ও ভালো থাকে। কিন্তু তোমরাও তো এইসব কি বলছো? কিন্তু নেজাত বলল যে ও তোকে ভালোবাসে, এই জন্য তোর বিয়ে ভাঙছে। আব্বুর এই কথা শুনে নুসরাতের রাগ চরম পর্যায়ে উঠে গেল। এবার নুসরাত রেগে আমার কাছে এসে বলল। যা বলেছি তা কি সত্যি নেজাত? আমি মাথা নেড়ে হুঁ বলতেই আমার গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় পড়ল। আর আমি সাথে সাথে গালে হাত দিলাম। শালার আজকে থাপ্পড় খেতে খেতে গিয়ে দিন যাবে মনে হয়। কার মুখ দেখে যে ঘুম থেকে উঠছিলাম। তোর কাছ থেকে এটা আশা আমি করিনি। তোকে নিজের ছোট ভাইয়ের মতো দেখতাম, আর তুই এই প্রতিদান হিসেবে এটা করলি? ছি নেজাত, ছি। আমি গালে হাত দিয়ে বললাম, ছোট ভাই হিসেবে আগে দিত, এখন না হয় জামাই হিসেবে দিবা। দেখো নুসরাত, তুমি রাজি হলে কিন্তু আমাদের বিয়ে আর বলতে পারলাম না। তার আগে নুসরাত আবার আমার গালে থাপ্পড় মারলো। তোকে ইচ্ছে করছে এই মুহূর্তে মেরে মাটি চাপা দিয়ে, কিন্তু পারলাম না। নেক্সট টাইম এইসব আবুল তাবুল কথা বলবি না। ছোট মানুষ, ছোটর মতন থাকবি। এটা বলে নুসরাত রেগে রুমে চলে গেল। তখনই আব্বু বলে উঠল। দেখ নিজাত, বাসায় আর কোনো সমস্যা হোক ওটা আর আমি চাই না। এইসব যতটুকু হচ্ছে এতটুকুই থাক, আর যাতে এমন কিছু না হয়। বাবা, তুমি ভালো করেই জানো আমার ব্যাপারে। এখন বাকিটা তোমাদের ইচ্ছা। এটা বলে আমি স্থান ত্যাগ করলাম। তখন আব্বু বলে উঠল। ছেলেটাকে আদর দিতে দিতে একদম মাথায় তুলে ফেলেছি। রেহেনা, তোমার পাগল ছেলেকে একটু বোঝাও। দেখেছি। এখন কি হবে? আমরা কোন দিকে যাব? আমার মেয়ে তো নেজাতকে ওই চোখে দেখে না, আর নেজাত তাকে ভালোবাসে। আরে ছোট মানুষ, এগুলো আবেগ। ভাইয়া, এখন কি করবি? নুসরাতের সাথে কি নেজাত পাগল হলে ওই বেয়াদব কেন? ঠিক ঠিকানা আছে?
মিনিটে মিনিটে মুড চেঞ্জ হয়। এখন অন্য জায়গার ছেলে দেখ তাড়াতাড়ি, বিয়ে দিতে হবে, না হলে এই পাগলের কিছু করে ফেলবে। ভাই, তোমার ছেলে যে থেরা, এখন অন্য জায়গায় বিয়ে দিতে গেলে তো একই কাজ করবে। ওটার ব্যবস্থা আমি করছি। এইদিকে আমি রুমে এসে দরজা বন্ধ করে রেগে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলাম আর নুসরাতকে গালি দিতে লাগলাম। শালা পেতনি আর আমি কুত্তি ডাইনি, আমাকে ভালোবাসিস না তো এত দেখভাল, নিজের দোষ আমার দোষ সব কিছু নিস কেন? ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়ি। শালি আমার নিজের মায়াতে ফেলে এখন বলে আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসে। আপনারাই বলেন তো, আপনারা যাকে ভালোবাসেন সে যদি বলে আমি নাকি ছোট ভাই তার, তখন বুকের ভিতরে কেমনটা লাগে বলেন তো? ফেটে যায়, আমার বুকটাও ফেটে যাচ্ছে। ও, আপনারা তো কিছুই বুঝতে পারছেন না। আচ্ছা আমি ক্লিয়ার করে দিই কেমন? প্রথমে পরিচয় দিই কেমন? আমি নেজাত চৌধুরী, বাবা মায়ের দুমাত্র সন্তান। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি আর রিফাত আমার ভাইয়া। আমাদের পারিবারিক বিজনেস দেখে। আর এতক্ষণ যেগুলো শুনছিলেন ক্রামতি আমি করেছি। ছোট বাবুর একমাত্র মেয়ে নুসরাত জাহান নীলা, এবার অনার্সের লাস্ট ইয়ার। আমরা দুজনে একসাথে বড় হয়েছি। নুসরাত আর আমি বন্ধুত্ব প্রায় বলতেই পারেন। আমার অনেক কেয়ার করে, ভালো মন্দ সব কিছু দেখে, ইভেন কি আমার সব দোষ ভালো মন্দ আব্বু বকা দিলে উল্টা সেই দোষ কোনো না কোনোভাবেই সে তার গায়ে নিয়ে নেবে। আর আমি আবুল, এমন কেয়ার দেখে আমি আমার নিজের মনেতে জায়গা দিয়ে দিয়েছি, কিন্তু ভয়ে কখনো ভুলিনি। কিন্তু কিছুদিন ধরে ছোট আব্বু মিলে নুসরাতের জন্য ছেলে দেখতে লাগলো। যারা নুসরাতকে দেখতে আসে সবাই পছন্দ করে, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে ধমক দিয়ে সেই ছেলেকে নানানভাবে বিয়েটা ক্যান্সেল করে দিই। কিন্তু এইসব কীভাবে যেন আব্বু জেনে গিয়েছে, তাই আমাকে সবাই মিলে এত কথা বলতেছে। তাতে কি হয়েছে, আমি নেজাত চৌধুরী, যেটা চাই ওটা করেই ছাড়ি। থাক, আপনাদের অনেক কথা বলে ফেললাম, এখন চলেন গল্ফে আসি। আমি বাসা থেকে বের হয়ে স্কুলের মাঠের দিকে গেলাম, কারণ সেখানে আমার ভাড়ামি বন্ধুরা রাফি সাহিন বসে আছে। তাদের কাছে যেতেই কিরে মামা, তোর গালে বাংলার মানচিত্র কি আঁকলো? অনেক মানে? শালারা যেই পারছে সেই তবলা বাজিয়েছে। আব্বু ভাইয়া নুসরাত সবাই আমার কথা শুনে তারা দুজন হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। তারপর তারা হাসাহাসি বন্ধ করে রাফি বলে উঠল, তা তবলা বাজালো কেন? আমরা যে নুসরাতের বিয়ে ভাঙছি সেটা আমার রাগি বাপ কেমন যেন জানতে পারছে, তাই মুখের উপর দিয়ে ঝড় গেল। কি বলিস? তা কারণ জিজ্ঞেস করলে কি বলিস? যেটা সত্যি ওটাই বলছি। আমার কথা শুনে তারা দুজন কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুই একটা মাল ভাই, এত সহজে বলে দিলি? তা না তো কি করব। তা আঙ্কেল আন্টিরা কি রাজি হয়েছে? না, হয়নি, তবে হয়তো যদি ওই ডাইনি পেতনিটা যদি রাজি হইতো। তার মানে আপু তোকে পছন্দ করে না, রাজি হয়নি? আমি মুখ ভার না করে বললাম, কিন্তু তোর প্রতি আপুর কেয়ার দেখলে সবাই বলবে তোকে আপু পছন্দ করে। ওই কুত্তিটা নাকি সব আমাকে ছোট ভাই হিসেবে করতো। এখন বল, তোর যাকে ভালোবাসিস সে যদি ছোট ভাই বলে কেমনটা লাগে ভাই? বন্ধু, তোর কলা গাছের লাগে ফাঁসি দেওয়া উচিত এমন খবর শোনার আগে। এই কথা শুনে আমি স্যানের মাথায় একটা থাপড় দিয়ে বললাম, আরে দূরে একটা কলা গাছে ফাঁসি দিয়ে মরবো না, তার চেয়ে ভালো দোকান থেকে একটা স্যালাইন নিয়ে আয়, ওটাতে পানির সাথে মিশিয়ে বিষ মনে করে খাইয়ে ফেলবো। আচ্ছা রেজাত, তুই কি জিনিস বুঝলাম না। যাকে ভালোবাসিস সে তোকে ছোট ভাই বলে, আর তুই এখানে বসে উল্টো মজা করছিস। আমি কি সবজি খেয়ে মাতলামি করবো নাকি? এইসব ছোটোখাটো বিষয়ে মাথা ঘামিয়ে লাভ আছে? যে আমার হবে তাকে নিয়ে কিসের চিন্তা? এত কনফিডেন্স আসে কোথা থেকে? তোদের মতো ভণ্ডদের থেকে। এইভাবে আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল। তারপর তাদের থেকে বিদায় নিয়ে বাসায় আর ঢুকলাম। খাবার টেবিলে বসেই ভাবি, ও ভাবি, নাস্তা দাও, ক্ষুধা লাগছে। আমার ডাক শুনে ভাবি নাস্তা নিয়ে আমার দিকে আমার পাশে এসে বসে। তারপর, আচ্ছা নেজাত, তুই কি সত্যি নুসরাতকে ভালোবাসিস? আচ্ছা তোমার কি মনে হয়? তুই যে বাদর আর তোর যে মুড মিনিটে মিনিটে মুড পাল্টাই, তাই তোকে বিশ্বাস করা কঠিন। ভাবি, আমি আজ 3 বছর ধরে নুসরাতকে ভালোবাসি, বুঝলে? কি বলিস? তাই এখন কি করবি? নুসরাত তোকে পছন্দ করে না, ছোট ভাই নজরে দেখে, আর আব্বু তোদের বিয়ে দেবে না। তো তাতে আমার কি? তাদের মেয়ে তারা কি করবে সেটা তাদের ব্যাপার। ওই যে বললাম, তোর কথার আগা মাথা বোঝা যায় না। এক্ষুনি বলবি ভালোবাসিস, আবার এখন বলছিস তাদের মেয়ে তারা কি করবে তারা জানে। আমাকে তোমার বোঝা লাগবে না, যে বোঝার সে বুঝলেই হবে। এখন বলো তো, আমার ভাতিজা কই? আর আমি এটাকে কোথাও দেখছি না যে।
ও ভালো। ও ভালো। আপনাদের তো বলাই হয়নি। আমার ভাইজার 4 বছরের একটা ছেলে আছে, অনেক ভালো, নাম রাফি। তারপর নাস্তা করে রুমে এসে বসে পড়লাম। পড়া শেষ করে ফোন নিয়ে বসলাম, তখনই দেখি নুসু কলিজা আইডি অ্যাক্টিভ। এখন আমার মাথায় শয়তানি বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। এতদিন ভয়ে কিছু বলতে পারিনি, তবে আজ থেকে বলা শুরু করব। আমি আর দেরি না করে বলতে থাকলাম, কলিজা কি করো? দেখ নেজাত, মাথা গরম করিস না। সমস্যা নেই, আদর করে মাথা ঠান্ডা করে দেবো। তুই দেখছিস বেশি বেয়াদব হয়ে গেছিস। আজ থেকে আমাকে আপু বলবি। বেয়াদব না, তোমার হবু জামাই হয়েছি, বুঝলে? আর আপুর পরবর্তীতে চাইলে বউ বলে ডাকতে পারি। আর না, আজ থেকে নুসু বউ বলে ডাকবো, কেমন? আমার আমার মেসেজ দেখে কোনো রিপ্লাই আসলো না। একটু পর দেখি কেউ যেন আমার দরজা ধাক্কা দিচ্ছে। আমি একটা হাসি দিয়ে দরজা খুলে দেখি নুসরাত। এতক্ষণ ধরে কি বলেছিলিস এখন বল তো? আরে বিয়ের আগে জামাই রুমে আসা মানা, যাও যাও বাইরে যাও। এই বলে দরজাটা বন্ধ করতে যাব, তার আগে নুসরাত আমার জামার কলার ধরে বলল, তোর অনেক সাহস পেয়েছে তাই না? অনেক বেড়েছি। আচ্ছা তাই, আমি দেখি তোর কত বেশি সাহস বেড়েছে। তা মেসেঞ্জারে যেগুলো বলেছিলিস সাহস থাকলে বলে দেখা তো। তুমি চাইলে দেখতে পারি। ও মা, তাই বুঝি? আচ্ছা দেখা তো, কি করিস? নুসরাতের কথার সঙ্গে একটা মুচকি হাসি দিলাম। আমার হাসির দিকে নুসরাত একটা শয়তানের হাসি দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে থাকতে লাগলো, আর আমিও তার চোখের দিকে তাকিয়ে থাকলাম। আমার এমন সময় তাকানো দেখে নুসরাত মনে মনে কিছু একটা অবাক হলো। কারণ আগে নুসরাত যখনই আমার চোখের দিকে তাকাতো তখনই আমি মাথা নিচু করে নিতাম, কিন্তু আজ এমনটা করিনি। আমার এমন আচরণ দেখে নুসরাত আমার কলার ছেড়ে যখনই আমার এমন তাকানো দেখে নুসরাত মনে মনে হয়তো কিছুটা অবাক হলো। কারণ আগে নুসরাত যখনই আমার চোখের দিকে তাকাতো আমি তখনই মাথা নিচু করে নিতাম, কিন্তু আজ এমনটা করিনি। আমার এমন আচরণ দেখে নুসরাত আমার কলার ছেড়ে দিয়ে যখনই দূরে সরে যাবে, ঠিক তখনই আমি আমার এক হাত দিয়ে তার কোমর জুড়ে ধরে একদম আমার কাছে নিয়ে আসলাম। হঠাৎ আমার এমন করতে নুসরাত আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। আমি নুসরাতের সামনে থাকা চুলগুলো কানে গুজে দিতে, তার কানের কাছে আমার মুখ নিয়ে আসতেই নুসরাতের গরম নিঃশ্বাসের আওয়াজ আমি স্পষ্ট শুনতে পারছি। হয়তো আমি কাছে আসাতে নুসরাত কিছুটা অস্থির হয়ে গেছে। আমি আস্তে করে নুসরাতের কানে কাছে গিয়ে বললাম, আই লাভ ইউ সুইটহার্ট। আমার এমন মৃদু সুরের প্রপোজ শুনে নুসরাতের শরীরটা যেন কেমন করে কেঁপে উঠলো, তার হার্টবিট দ্রুত চলতে শুরু করলো। নুসরাত ততক্ষণ আমাকে ধাক্কা দিয়ে দূরে সরে গেল। আমি একটা হাসি দিয়ে নুসরাতের দিকে তাকালাম। কি কলিজা, সাহস দেখলে নাকি আবার দেখাবো? কি কলিজা, সাহস দেখলে নাকি আবার দেখাবো? আমার কথা জবাব না দিয়ে নুসরাত রেগে আমার দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার সামনে এসে আমার গালে ঠাস ঠাস করে দুটো চড় দিয়ে দিল। আমি গালে হাত দিয়ে একটা হাসি দিলাম। আমার হাসি দেখে নুসরাত আরও রেগে গেল আর আমার জামার কলার ধরে বলল, কুত্তা, তোর সাহস কি করে হলো আমাকে টাচ করে? যেই সাহসে তুমি আমার কলার ধরছো? আমার কথা শুনে নুসরাত আমার গালে আরও একটা থাপ্পড় দিল। তোকে আমি নিজের ছোট ভাই ভাবতাম। আজ থেকে জামাই ভাববে। তোর জামাইয়ের গোষ্ঠী মারি, তোকে কত ভালো ভাবতাম। কিন্তু তুই এতটা খারাপ, এতটা লুচ্চা, চরিত্রহীন হবি তা তো আমি জানতাম না। তোর আচরণ দেখে আজ থেকে তোকে আমি ঘৃণা করি। নেজাত, তুই কিভাবে একটা বড় বোনের সাথে? ছি! নুসরাতের কথা শেষ হতে আর না হতে আমি নুসরাতকে বললাম, ও হ্যালো, আমি তোমাকে বড় আপু মানি না। তাছাড়া তুমি আমার মায়ের পেটের বোন না। আর তুমি আমাকে যেটাই ভাবো তাতে আমার কিছু যায় আসে না, বুঝলে হবু বউজান? কুত্তা, তোকে আমি কি কিস করবো? জানো না, না, এটা বিয়ের পর ছাড়া হবে না। তোর যদি একটু আত্মসম্মান থাকে, তোর এই লুচ্চা মাখা মুখ আমাকে দেখাবি না। নুসরাতের কথা শুনে আমি একটা হাসি দিয়ে বললাম, তাহলে আমার আত্মসম্মান নেই বউ? ধ্যাৎ, তোর সাথে কথা বলাটা বেকার। এটা বলে নুসরাত আমার রুম থেকে হনহন করে চলে গেল। মাই সুইট হার্ট, যতই তুমি আমাকে দূরে সরিয়ে দিবে আমি ততই তোমার কাছে আসব। এই মনে যখন তোমার নাম লিখেছি তাহলে তো সেই জায়গায় তোমাকে বসেই ছাড়ব। এদিকে নুসরাত তার রুমে গিয়ে তার চুলগুলো ছিঁড়তে মন চাচ্ছে। আমি কোন ঝামেলায় পড়লাম? যাকে ছোট ভাই ভেবে আসলাম সেই আমার পেছনে পড়ে গেল। নেজাতকে দেখে বোঝাই যেত না যে তার মনে আমার জন্য এত নিচু ভাবনা চলছে। এইসব জানলে ওর সাথে কখনোই মিশতাম না। কে জানতো এমন একটা দুষ্টু নিষ্পাপ চেহারার মাঝে লুকিয়ে থাকবে এমন একটা শয়তান? আমি তো কখনো ভাবতে পারিনি।
এইসব ভাবছিল আর তখনই তার মা বাবা তার রুমে আসে। তার মা বাবাকে দেখে নুসরাত ভাবনা ফেলে বলল, আব্বু, আম্মু, তোমরা এখানে? তোর সাথে কিছু কথা বলতে এসেছি। বলো, কি বলবে? দেখ নুসরাত, তুই সত্যি করে বলতো, তুই নেজাতকে পছন্দ করিস নাকি করিস না? ওহ বাবা, তোমরা এইসব কি শুরু করলে? আমি আমি একবার তো বারণ করেছি। আমি একবার বারণ বললাম। ওই বেয়াদবের আমি নিজে ছোট ভাই ভাবতাম, কিন্তু সে যে এতটা নিচু মানসিকতা, এটা যদি জানতাম তাহলে ওর আশেপাশেও আমি যেতাম না। দেখ নুসরাত, আমাদের কাছে তোদের খুশি আগে। তুই যদি সত্যি নেজাতকে ভালোবাসিস তাহলে বলতে পারিস, আমরা তোদেরকে এক করে দিব। হ্যাঁ আম্মু, আমি নিজের নিজাতকে ভালোবাসতাম, তবে ছোট ভাই হিসেবে। আর এখন তাও বাসি না। ওই যে আচরণ করেছি, এখন শুধু তাকে ঘৃণা করি। আর কি বললে, আমাদের এক করে দেবে? এখন যদি তোমরা ওর সাথে আমার বিয়ে ঠিক করো, তাহলে আমি সারা জীবন কুমারী থাকবো, তারপরেও ওকে আমি বিয়ে করব না। আমার থেকে ছোট একটা ছেলে কিভাবে সংসার করব, এটা ভাবতে আমার রুচিতে বাজে। তাহলে আমরা কোথাও তোর বিয়ে ঠিক করলে তোর কোনো আপত্তি নেই তো মা? না, তোমরা খুশিতে আমি খুশি। এই না হলে আমার লক্ষ্মী মেয়ে। আচ্ছা, খেতে আয়, অনেক রাত হলো। তোমরা যাও, আজ খেতে ইচ্ছে করছে না, আমি খাবো না। নুসরাতের আব্বু আম্মু কিছু না বলে চলে গেল। এদিকে আমি রুমে এসে ফোন টিপছি, তখনই ভাবি খাবারের জন্য ডেকে গেল। আমি ভদ্র ছেলের মতো খাবার খেতে চলে গেলাম। ডাইনিং রুমে যেতে আব্বু ভাইয়া আমার দিকে রাগী দৃষ্টিতে নিয়ে তাকিয়ে আছে। আমি সেই দিকে না তাকিয়ে একটা চেয়ার টেনে নিয়ে বসতেই ভাবি খাবার দিল। আমি খেতে লাগলাম। খাওয়া দাওয়ার এক পর্যায়ে বলে উঠলাম, ছোট আব্বু, নুসরাত কোথায়? আমার কথা শুনে ছোট আম্মু কিছু বলতে যাবে তার আগে ভাইয়া রেগে বলল, ওই নুসরাতের তুই কয়দিনের বড় যে ওর নাম ধরছিস? ওকে তুই নুসরাত আপু বলে ডাকবি। ভাইয়ার কথা শুনে আমি মৃদু শব্দ করে বলে উঠলাম, কদিন পর বউ হবে, এখন নাকি আপু বলবো। নেজাত, কিছু কি বলছিস? জি না আব্বু। আজ থেকে যেন নুসরাতের নাম ধরে ডাকতে না শুনি ওকে। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম। খাওয়া দাওয়া শেষ হতে আব্বু ছোট আব্বু সবাই বসলো। ভাইয়া, আমি নুসরাতকে জিজ্ঞেস করছি, এখন সে বলে নেজাতকে সে কখনো বিয়ে করবে না। রাজি হলে ওকে আমি বিয়ে দিতাম না ওই বেয়াদবের সাথে। আমার ছেলে বলতে লজ্জা করে, হচ্ছে একটু কোলাঙ্গার। এমন কথা বলিও না। হুম, তবে শোন, নুসরাতকে এখন আর তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার কোনো কারণ দেখছি না। উল্টো ওই বাদর কিছু না করে ফেললে তার চেয়ে বরং নুসরাতের পরীক্ষা শেষ হোক, তারপর না হয় দেখা যাবে। ভাইয়া, মেয়েটার বয়স কম হলো না। তার থেকে বড় কথা, আমার একটা বন্ধু আজকে প্রস্তাব দিয়েছে নুসরাতকে তার ছেলের বউ বানাতে চাই। ছেলে আমেরিকায় থাকে, ইঞ্জিনিয়ার। হুম, সম্বন্ধ তো ভালোই, কিন্তু ভয় হচ্ছে বেয়াদবটার জন্য। যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে তখন? সেটার ব্যবস্থা আছে ভাইয়া। বলতো কি ব্যবস্থা? ছোট আব্বু এবার আব্বুর কানে কানে কিছু কথা বলল। আব্বু কথাগুলো শুনে বেশ চিন্তায় পড়ে গেল। কি ভাইয়া, প্ল্যান কি ভালো হয়নি? দেখ ছোট, প্ল্যান ভালো, তবে আমার ছেলের ওপর কোনো বিশ্বাস নেই আমার। ওই পাগল একবার যেটা করবে বলে নিয়ত করে ওটাই জোরে ছাড়ে। সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই ভাইয়া। নেজাত কিছু করতে পারবে না। তুই যখন বলছিস তাহলে ঠিক আছে, কিন্তু ওই পাগলের যদি কিছু করে তাহলে আমার কোনো দোষ নেই। তুই নেজাতকে ভালো করে চিনিস। আচ্ছা, তোমার কোনো দোষ হবে না। এইভাবে তারা দুই ভাই কথা বলতে লাগলো। রাত প্রায় 12টার মতো বেজে গেছে। এমন সময় আমি রুম থেকে বের হয়ে রান্নাঘরে গেলাম। তারপর একটা খাবারের টেবিলে খাবার নিয়ে রুস্তাদের রুমে যেতে লাগলাম। আমার হবু বউ না খেয়ে রাত কাটাবে আর আমি খেয়ে ঘুমাবো, এমন পুরুষ আমি নই। আমি নুসরাতের রুমে এসে আলতো করে টোকা দিলাম। কিছুক্ষণ পর নুসরাত দরজা খুলে আমাকে দেখতে পেয়ে আরও রেগে গেল। তুই এত রাতে আমার রুমের দরজা খটখট কেন করছিস? আমি কিছু না বলে রুমে ঢুকে পড়লাম। নুসরাত রেগে আমার দিকে তাকিয়ে বলল, এইভাবে অনুমতি না নিয়ে কারো রুমে ঢোকা বারণ, ওটা জানিস না তুই? বের হো আমার রুম থেকে, বের হো বলছি রুম থেকে। আমি আমার বউয়ের রুমে ঢুকতে তাতে কারো অনুমতি নেওয়া লাগবে আমার তো মনে হয় না। আর রুম থেকে বের হওয়ার কথা বলছো? বের হব, তবে এই খাবারগুলো খেতে হবে, তারপর বের হব। নুসরাত আমার কথাগুলো শুনে আমার হাতের দিকে তাকিয়ে দেখে খাবারের প্লেট। আমি খাবো না, তুই এগুলো নিয়ে বের হো, তোকে দেখতে ইচ্ছে করছে না আমার।
আমি খাবার বিছনায় রেখে নুসরাতের হাত ধরে তাকে জোর করে বিছনায় বসালাম। তারপর আমি হাঁটু গেড়ে বসে নুসরার হাতে হাত রেখে আমি বললাম, দেখো আমি জানি তুমি আমার জন্য মন খারাপ করে খাবার খাচ্ছ না। আসলে আসলে আমার এমন আচরণের জন্য আমি সরি। এই দেখো আমি কান ধরছি, তোমার সাথে এমন আর করবো না। সরি সরি। নুসরাত আমার কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, দেখ, তোর কথা আমার সহ্য হচ্ছে না। তুই খাবারগুলো নিয়ে চলে যা আমার চোখের সামনে থেকে। আচ্ছা আমি যাব, তবে খাবার খেতে হবে তোমাকে। খাবার গুষ্টি মারি, তোকে যেতে বলেছে না এসব নিয়ে? নুসরাত এমন সময় ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো বলল। আমি নুসরাতকে ছেড়ে দাঁড়িয়ে গেলাম। এইবার দূর হো আমার চোখের সামনে থেকে। নুসরাতের কথা শেষ হতে দেরি হলো, কিন্তু আমি তার হাত এক টানে আমার বুকে আনতে দেরি হলো না। আমি নুসরাতকে বুকে টানতেই নুসরাত ছটফট করতে লাগলো আমার কাছ থেকে ছুটে পাওয়ার জন্য। নেজাত ভালো হবে না কিন্তু, ছাড় আমাকে, ছাড় বলছি। আমার এমন করতে নুসরাত হঠাৎ চুপ হয়ে গেল। তার এমন নীরবতায় আমি তার চোখের উপর হালকা করে ফু দিলাম। নুসরাত তার মায়াবী পলখিনের চাউনিতে এক পলক ফেলে আমার দিকে তাকালো আর কাঁপা কাঁপা গলায় বলল, নেজাত কি করছিস এসব? ছাড় আমাকে। আমি নুসরাতের কথায় কান না দিয়ে নিজের মুখে আস্তে করে নুসরাতের মুখের কাছে নিয়ে যেতে লাগলাম। আমার এমন কাছে আসা দেখে নুসরাত নিস্তব্ধ হয়ে গেল। তার মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। তার গোলাপি ঠোঁটগুলো জোরে জোরে কাঁপতে লাগলো। আমি আস্তে আস্তে একদম তার কাছে চলে গেলাম। আমি তার কাছে যেতেই নুসরাত তার চোখগুলো বন্ধ করে নিল আর আমি আলতো করে তার কপালে একটা চুমু দিলাম। সাথে সাথে নুসরাত কেঁপে উঠল। এবার আমি তার চোখ বন্ধর মাঝে হালকা করে আবারও ফু দিলাম। সাথে সাথে নুসরাত আবারও কেঁপে উঠল। এইবার আমি আস্তে করে তার কানের কাছে গিয়ে মুখ নিয়ে বললাম, চুপ করে সুন্দর করে বসো, আমি তোমাকে খাবার খাইয়ে দিচ্ছি। যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে এখনই যেটা করতে চাচ্ছিলাম ঠিক তেমনি সেটাই করব। তুমি কিন্তু আমাকে চেনো। এই কথা বলে আমি নুসরাতকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালাম আর নুসরাতের দিকে তাকাইতে দেখি মেয়েটা চুপ হয়ে গেছে। আমি নিজেকে একটু সামনে নিয়ে বললাম, বসো। সাথে সাথে ভদ্রমেয়ের মতো বসে বলল নুসরাত। আমি তার পাশে বসে নুসরাতকে খাইয়ে দিতে লাগলাম আর বললাম, তোমার সাথে এমনটা করার আমার মোটেও ইচ্ছে নেই। তবে তোমার রাগ থামাতে আমাকে এসব করতে হয় জানো। তবে এইসব যেন মনে থাকলে আমার সাথে বাড়াবাড়ি করো না, আর ভুলেও না খেয়ে থাকলে কেমন করে চা। আমার কথার প্রতিউত্তরে নুসরাত কিছু বলছে না, শুধু খাচ্ছে। আমি খাওয়ানো শেষ করে বললাম, এবার ঘুমিয়ে পড়ো, আমি গেলাম। এটা বলে আমি রুম থেকে বের হয়ে খাবারের প্লেট হাতে নিয়ে রান্না করে চলে গেলাম পরিষ্কার করতে। এসে তারপর ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে নুসরাত চোখ বন্ধ করতেই সেই আগের মুহূর্তটা ভেসে উঠছে তার চোখের সামনে। সে রেগে তার বিছনায় খামচে ধরে বলল, কেন আমি তোকে দূরে সরাতে পারলাম না? কেন আমি তোকে দূরে সরাতে পারলাম না? কেন তার ছোঁয়াতে আমার মনে ঝড় বয়ে গেল? কেন আমি নিচ্ছিলাম তখন আমার কিছু করার ইচ্ছে হয়নি কেন? আর কেনই বা সেই মুহূর্তটা বারবার মনে পড়ছে? নেজাত, তোরে তো আমি দেখে নেব, তোর জন্য আমার ঘুম হারাম হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেলাম কলেজে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। কিরে নেজাত, ভাবিকে দেখছি না যে? হয়তো আসেনি। ও আচ্ছা, চল ক্লাসে যাই, অনেক টাইম হয়েছে। এই বলে ক্লাসের দিকে যাচ্ছি, তবে মোবাইল চালাচ্ছি। এমন সময় কারোর সাথে ধাক্কা খেয়ে আমার হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। আমি নিচের দিকে ফোনটা একবার তাকালাম, দেখি ফোনের স্ক্রিনটা ফেটে গেছে। আমার অনেকটা রাগ হতে লাগলো, কারণ এই ফোনটা আমাকে নুসরাত আমার জন্মদিনের দিন গিফট করেছিল। আমি রেগে কটমট করে তাকালাম, তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সরি, আসলে তাড়াহুড়ো করে ধাক্কা লেগে গিয়েছে। আমি কিছু না বলে রাগটাকে কন্ট্রোল করে নিজের ফোনটা পকেটে নিলাম। সাথে সাথে মেয়েটা আমার সামনে কিছু টাকা দিয়ে বলল, আবার ভুলের জন্য আপনার সাথে ধাক্কা লেগেছে, আপনার ফোনটাও ভেঙে গিয়েছে, এই নিন আপনার ক্ষতিপূরণ। মেয়েটার কাণ্ড দেখে আমি নিচ থেকে উপর পর্যন্ত একবার মেয়েটার দিকে তাকালাম। তারপর মেয়েটাকে বলে উঠলাম, এই যে মিস, আপনি যে ক্ষতি করেছেন ওটা টাকায় পরিশোধ করা সম্ভব না, বুঝলেন? আমার কথা শুনে মেয়েটা একটু মুখটা কালো করে ফেললো। কিন্তু আমার কাছে তো এই 5,000 টাকাই আছে। ধুর, বলি কি আর বোঝে কি। আপনি চান আপনাকে কিছু দিতে হবে না, এটা বলে আমি ক্লাসরুমের দিকে হাঁটতে লাগলাম। যদিও বা হালকা দোষ আমার ছিল, তবে বিশ্বাস করেন এই ফোন পড়ে ভেঙে যাওয়ার থেকে যতটা আমি কষ্ট পেয়েছি, এইখানে যদি একটা মেয়ে না থাকে, একটা যদি ছেলে থাকতো, আজ তার জীবন একদমই আমি খতম করে ফেলতাম। এইদিকে আমার এমন ভাব দেখে মেয়েটা আমার দিকে তাকিয়ে মনে মনে বলল, এমন ছেলে ফার্স্ট দেখলাম। নিজের ক্ষতি হলো অথচ কোনো ক্ষতিপূরণই নিল না।
আর আমাকে কোনো বকাও দিল না। ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে কি হতো আল্লাহই ভালো জানে। এইসব ভাবতে ভাবতে মেয়েটা চলে গেল। আমরা তিনজন ক্লাস শেষ করে যে যার মতো বাসা চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণের জন্য রেস্ট নিলাম। রুম থেকে বের হয়ে ছাদে চলে গেলাম, কারণ এই সময়টা নুসরাত ছাদে বসে গান শুনে। আমি ছাদে গিয়ে নুসরাতের পাশে বসে কিছুটা বুঝে ওঠার আগে আমি ওর কাঁধে মাথা রেখে ওর চেহারার দিকে তাকিয়ে থাকলাম। নুসরাত আমাকে দেখে কান থেকে হেডফোন খুলে আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে বলল, এই বেয়াদব, এভাবে আমার কোলে মাথা রাখলি কেন? তোমাকে দেখার জন্য। আমি কথাটা ওভাবে বলতেই নুসরাত আমার গালে থাপ্পড় মারল। আমি গালে হাত দিয়ে ওভাবে তাকিয়ে আছি। বেয়াদব এখন উঠলো না কোল থেকে, ওঠ বলছি। এইভাবে রেগে যাচ্ছ কেন? আমি তো আজ এই প্রথম তোমার কোলে মাথা রাখিনি, আগেও তো রেখেছিলাম। আগে তুই ভালো ছিলিস, এখন তুই বেয়াদবের লুচ্চা হয়ে গেছিস। আগে আমাকে বড় আপু মনে করতিস, বড় হয়ে আর এখন ছি, লজ্জা করে না? সমস্যা নেই, বিয়ে হওয়ার পর জামাই বলতে লজ্জা করবে না, দেখো। হ্যাঁ, আমার বয়েই গেছে তোর মতো লুচ্চা ছেঁড়া পাগলকে বউ বলতে। এখন উঠবি নাকি আর একটা থাপ্পড় দিব? আমি এবার নুসরাতের কোল থেকে মাথা উঠে বললাম, তা আমার আজকে রাগি বউটা কলেজে যায়নি কেন? তোকে ওটা বলবো না। আর হ্যাঁ, তুই যদি আর একবার আমাকে বউ টৌ বলে ডাকিস তাহলে ভুলেই যাব যে তুই আমার চাচাতো ভাই। ভুলে যেও না, এখন থেকে চাচাতো জামাই মনে রেখো কলিজা। আমার কথা শুনে নুসরাত রেগে গেল আর কটমট করে চোখ দুটো বন্ধ করে কিছুক্ষণ পর চোখ খুলে আমার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগে আমি বলে উঠলাম, আমার বউটাকে কিন্তু রাগলে সেই লাগে। আমার কথা শুনে নুসরাত আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিল। আমার জামার কলার ধরে বলল, দেখ ভাই, তোকে ছোট থেকে নিজে ছোট ভাই মনে করে এসেছি, তাই বলছি যা করছিস বাদ, এখন একটু ভালো হয়ে যা। আমি নুসরাতের কথায় একটা দাঁত কেলানো হাসি দিলাম। তারপর আলতো করে ফু দিয়ে তার কপালের ঘামটা সরিয়ে বললাম, জানো, ভালোই তো ওই দিন যেদিন তুমি আমার বুকে ঘুমাবে। এটা বলে পাশ থেকে উঠে নিচে চলে আসলাম। এদিকে নুসরাত আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে কটমট করে বলতে লাগলো, সালার ফাজিল, একটা কিছু না বলতে পারছি আর না করতে পারছি। এত অপমান করলাম, থাপ্পড় দিলাম, এত, তারপরেও শালার কিছু মনে হচ্ছে না। আসলে দোষ আমারই, আমি বেশি আদর দিয়ে মাথায় তুলেছি। আমি বাসা থেকে বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। সন্ধ্যা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছি, এমন সময় আমার ফোনে একটা মেসেজ আসলো। আমি মেসেজটা ওপেন করে দেখলাম। তৈরি হন মিস্টার নেজা, মাঠে নামার সময় এসেছে। তার নিচে হাতের একটা ছবি দেওয়া আছে, সেখানে লেখা আছে কিং খান। ছবিটা কিসের স্যার? ছবিটা কিসের? তোমাকে সবকিছু রাতের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে, তবে জেনে রেখো শত্রুকে চিনার মাত্র একটি উপায়, সেটা হলো তার হাতের ট্যাটু। ওকে, আমি তৈরি আছি স্যার। তারপর ফোনটা পকেটে রেখে হাঁটতে লাগলাম। এতক্ষণে যা কথা হলো আপনারা বুঝতে পারছেন না তো চিন্তা করেন না, গল্প পড়তে থাকেন, অবশ্যই আস্তে আস্তে করে সব বুঝবেন। বাসায় এসে রুমে গিয়ে পড়তে বসলাম। পড়া শেষ করে খাবারের টেবিলে খাবার খেতে বসলাম। দেখি সবাই খাবারের টেবিলে বসে আছে, আমি চুপচাপ খেতে লাগলাম। তখনই আব্বু আমাকে বলে উঠল, নেজাত, তোকে কিছু বলার ছিল। আব্বু বলো, কি বলবে? আজ রাতের মধ্যেই তোকে নানুর বাড়ি যেতে হবে। হঠাৎ নানুর বাড়ি কেন? তোর মামার কোম্পানির সাথে আমাদের কোম্পানির বড় একটা ডিল হবে, সেটার ফাইল নিয়ে আসতে হবে। তা এটার জন্য আমাকে যেতে হয়? যেতে হবে। আর এদিকে আমাদেরও অনেক গুরুত্বপূর্ণ মিটিং আছে, না হলে তোকে যেতে বলতাম না। ওকে, যাবনি। আর হ্যাঁ, চাইলে কিছুদিন থাকতেও পারিস। আচ্ছা আচ্ছা। তারপর আমি খাওয়া দাওয়া করে রুমে আসলাম। অনেক দিন মামার বাড়ি যাওয়া হয় না, তাই তৈরি হলে এলাম। আমার বউকে ছাড়া কি আমি যাই? যেহেতু নানুর বাড়ি কক্সবাজারে চট্টগ্রামে, তাই ওখানে যেতে প্রায় 5 ঘন্টার মতো সময় লাগবে। কক্সবাজার যেহেতু যাব, ওখানে একা গেলে কি মজা হয়। দিলাম রাফি সাইনকে গ্রুপ কল। কিরে মামা, গ্রুপে কল, ব্যাপার কি? রাফি, আগে ওকে বলতে দে। দেখ, আমি কোনো মজা করব না, যা বলবো একবারই বলবো। যদি কক্সবাজার যেতে চাস তাহলে আমাদের বাসায় চলে আসি রাজি, আজকে রাতেই রওনা দেব। তুই কি শুকনা খেলি? না ভাই, লাল পানি। ধুর বেটা, নানুর বাড়ি যাবো একটা কাজে। এখন তোরা গেলে 2-3 দিন থাকতে পারবো আর কি, আর ঘুরতেও পারবো। মামা আসি, আসতেছি এক্ষুনি। দোস্ত, জায়গা না হলে সাদে করে যাইমো, তারপরও তুই নিয়ে গেলেই হইব। এটা বলে ফোনটা রেখে দিল। আমরা ফোন রাখতে আব্বু আমার রুমে হাজির। বাবা, কিছু বলবে? এই নে, এখানে 50,000 টাকা আছে, এগুলো রাখ, ওখানে গেলে কাজে লাগবে।
আর টিকিট আমি কেটে দিচ্ছি অনলাইনে। তাহলে 3টা কাটো, আমার বন্ধুরাও যাবে। আমার কথা শুনে আব্বু একটা মুচকি হাসি দিয়ে টিকিট কেটে দিল। আব্বুর হাসির মানে বুঝলাম না। আমি তার দিকে তেমন কিছু খেয়াল না করে ব্যাগ গোছাতে মন দিলাম। আমার ব্যাগ গোছানো শেষ হতে আমি রুম থেকে বের হয়ে নুসরাতের রুমে চলে গেলাম। এটা কেমন আচরণ? একটা মেয়ের রুমে আসতে হলে অনুমতি লাগে, ওটা তুই জানিস না? তোকে আমি শেখাইনি? হয়তো শিখিয়েছে, কিন্তু ভুলে গেছি। তোর মতো বেয়াদব আর চরিত্রহীন ভুলে না ইচ্ছে করেই তো এমন করে, লুচ্চা কোথাকার। নুসরাতের কথা শুনে একটা হাসি দিলাম, তারপর বললাম, আগলে রাখতে চেয়েও পারছি না তোমাকে আগলে রাখতে। তারপরেও ভালোবাসতে পেরেছি, এটাই অনেক। নিজের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে হলাম বেয়াদব চরিত্রহীন। তারপরেও বলবো আমি তোমাকে ভালোবাসি। চেয়েছিলাম আপন করতে, কিন্তু তুমি করে দিলে পর। এটাতেও আমার কোনো আফসোস নেই, কারণ আপন মানুষগুলোই তো আমাকে করলো পর। ভালো থেকো নুসরাত, তাড়াতাড়ি দেখা হবে, হয়তো দূর থেকে নয়তো বা কাছ থেকে। দেখা তো হতেই হবে আমাদের। এটা বলে আমি রুম থেকে বের হয়ে আসলাম। এইদিকে নুসরাত আমার কথা শুনে হাঁ করে আমার যাওয়ার দিকে তাকিয়ে আছে, আর বুঝতে চাইছে আমি কি বলেছি। বেশ কিছুক্ষণ চিন্তা না করে কিছু বুঝতে পারছি না, দরজা বন্ধ করে বিছনায় শুয়ে পড়লো। এদিকে আমি রুমে এসে দেখি আমার 2টা বন্ধু বিছনায় বসে নাস্তা করছে। হয়তোবা ভাবি খাবার দিয়েছে। কিরে গেলি কোথায়? একটু বাইরে গেছিলাম। আমাদের বাস কখন আসবে? তাহলে এখনো 2 ঘন্টা আছে, কি করি? আমাদের বাস কখন? চল মামা, বাহিরে ঘোরাঘুরি করি। তাহলে এক কাজ করি, একেবারে বের হয়ে পড়ি, ঘোরাঘুরি করে একবারে বাসে উঠে স্টেশনে চলে যাবো নিয়ে। আইডিয়াটা দারুণ। তারপর আমরা আর দেরি না করে বাসা থেকে বিদায় নিয়ে বের হয়ে চলে আসলাম, কিন্তু নুসরাতের সাথে দেখা করলাম না। যে নিজে চায় না আমার সাথে কথা বলতে, তার সাথে আর কথা বলে আমি বা কী করবো। তারপরে তিনজনে বাইরে ঘোরাঘুরি করতে লাগলাম। এদিকে বাসা থেকে বের হওয়ার পর আব্বু সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই কান খুলে শুনে রাখো, নিজেদের সাথে ফোনে কথা বলো না কেন, তবে এখানকার খবর কিছু বলবে না, এটা আমার আদেশ। এটা বলে আব্বুর রুমে চলে গেল। এদিকে ভাবি আম্মু একের পর এক অবাক হয়ে তাকিয়ে থাকলো। আম্মু আব্বু কি বলে গেল? এটার মানে বুঝলাম না। যেখানে আমি বুঝলাম না সেখানে তুমি কি করে বুঝবি? আচ্ছা, যা হবে দেখা যাবে। যাও এখন রুমে যাও। এইদিকে আব্বু মামাকে কল দিল। দুলাভাই বলো। নেজাতকে তোমাদের ওখানে পাঠাচ্ছি, যে করেই হোক তোমরা ওকে 3 দিন রাখবা, ও যেন কিছুতেই রওনা হতে না পারে। চিন্তা করবেন না, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাব। তবে আপনি আপনার ছেলে চিনেন, যেটা করতে যাচ্ছেন সেটা ভেবেচিন্তে করবেন। আমরা অনেক ঘোরাঘুরি করে বাস স্টেশনে এসে বাসে উঠে পড়লাম। তারপর কিছুক্ষণ পর বাস চলতে শুরু করলো। একটা পরিত্যক্ত বাড়িতে একজন অন্ধকারে বসে, তার মুখে সিগারেট আর একটা মুচকি হাসি। লোকটা মৃদু হেসে বলে উঠল, তোদের কাজ কাম কেমন চলছে? ভালো চলছে, আজকে কোটি টাকার ডিল করে আসলাম মাত্র। গুড জব। তোদের কি করতে বলেছি তা মনে আছে? ছোট সাহেবার জন্য সব কিছু রেডি আছে, এখন উনি আসলে হবে, আর আমরা দেখেও রাখছি কোনো সমস্যা যাতে না হয়। ভোরবেলা আমরা গন্তব্যস্থানে এসে পৌঁছালাম। বাস থেকে নেমে আমি মামাকে কল দিলাম। আসসালামু আলাইকুম মামা। মামা, আমরা এসে পড়েছি। আচ্ছা, তোরা 10 মিনিট অপেক্ষা কর, আমি গাড়ি নিয়ে আসতেছি। প্রায় 15 মিনিট পর আমাদের সামনে মামার গাড়ি এসে পৌঁছালো। সবাই মামার সাথে কৌশল বিনিময় করে গাড়িতে উঠে পড়লাম। প্রায় 20 মিনিট পর আমার বাসায় পৌঁছে গেলাম। বাড়িতে ঢুকতেই, আসসালামু আলাইকুম মামি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুই তো আমাদের ভুলেই গেছিস। না মামি, লেখাপড়ার জন্য আসতে পারি না। আসছিস যখন ভালো মতো থেকে যাবি। আর ওই যে ওটা তোদের রুম, রেস্ট নে যা। তারপর মামির কথা মতো আমরা রুমে এসে গামি এলিয়ে দিলাম। অন্যদিকে নুসরাত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসে দেখে বেশ অবাক হয়ে যায়। নুসরাত অবাক হয়ে ভাবিকে জিজ্ঞাসা করে, ভাবি বাসায় এত আয়োজন হচ্ছে কেন, কিছুই তো বুঝতে পারছি না। ভাবি একগাল হাসি দিয়ে বলে উঠল, আজ তোকে দেখতে ছেলেপক্ষ আসবে। নুসরাত কথাটা শুনে বেশ অবাক হলো। নুসরাত অবাক হয়ে ভাবিকে বলল, ভাবি কয়েকদিন আগেও ঝামেলা হলো এই বিষয় নিয়ে, আমার তাড়াতাড়ি এইসব মানে কি? এখন যদি ও আবার কোনো ঝামেলা করে? আব্বু তো তোকে মামার বাসায় পাঠিয়ে দিয়েছে, এখন কোনো ঝামেলা হবে না। ভাবির মুখে এমন কথা শুনে এবার নুসরাত বুঝতে পারছে কিছুটা। কালকে নেজাত কি বলেছিল। আমি বুঝছি না ভাবি,
আমাকে বিয়ে দিতে এত ওঠাপড়া কেন লাগছে? তখনই নুসরাতের আম্মু বলে উঠল, আমাদের এখানে একটা রীতি আছে, মেয়েদের 24 বছর হওয়ার আগে বিয়ে দিতে হয়। আর এখন তোর 23 চলছে, তাই এমনটা করতে হচ্ছে। আর ছেলে যেহেতু ভালো, আমেরিকায় থাকে, সেহেতু পাত্র হাতছাড়া করতে চাইছে না। নুসরাত তার আম্মুর মুখে এমন কথা শুনে চুপচাপ খেতে লাগলো। কেন জানি না আজকে নুসরাতের বুকে চিনচিন ব্যথা করছে। এটা কেন হচ্ছে নুসরাত বুঝতে পারছে না। নুসরাত চুপচাপ নাস্তা শেষ করে রুমে যাবে, এমন সময় নুসরাতের আম্মু বলে উঠল, আজ কলেজে যাওয়ার দরকার নেই, তোকে একটু পর দেখতে আসবে, দৌড়ে থাকিস। নুসরাতের কেন জানি এটা দেখে আসার কথা শুনে বুকের ভিতর দিয়ে মোচড় দিয়ে উঠল। কেন উঠলো সেটা যায় না। নুসরাত চুপচাপ মাথা নেড়ে হুঁ বলল, তার রুমে চলে আসলো। আর রুমে গিয়ে নুসরাত কেন জানি অস্থির হয়ে গেল। নুসরাতের মন বলছে সে কিছু একটা হারাতে বসেছে, সে কিছু ভুল করছে, কিন্তু সেটা উপলব্ধি করতে পারছে না নুসরাত। অন্যদিকে মন শুকে ঘুমাচ্ছে, এমন সময় কেউ একজন আমার চুল ধরে টানাটানি করছে। আমি বিরক্ত নিয়ে চোখ খুলে দেখি অন্যদিকে মনের সুখে ঘুমাচ্ছে, এমন সময় কে একজন আমার চুল ধরে টানাটানি করছে। আমি বিরক্ত নিয়ে চোখ খুলে দেখি এ তোমার মামাতো বোন নিশিতা, 8 বছর বয়স। তার একটা বড় ভাই আছে, মানে আশিক, বিদেশে লেখাপড়া করে। কি বুড়ি, আমার চুল ধরে টানাটানি করছিস কেন? ভাইয়া, একদম বুড়ি বলবে না, আর চুল টানবে না। সকাল 11টা বাজে, এখনো ঘুম থেকে ওঠোনি। তোমার বন্ধুরা উঠে নাস্তা করছে। কি বলিস, পেটুকগুলো আমাকে রেখে খাচ্ছে? তাড়াতাড়ি আসো। এটা বলে নিশিতা চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে গেলাম। দেখি হারামে দুটো এমনভাবে খাচ্ছে যখন কোনো খাইনি। আমি চেয়ার টেনে বসতে রাফি বলে উঠল, মাম্মা তুই আসলি কেন? ভাবলাম তোরগুলো আমরা খেয়ে ফেলবো। মামা, আন্টির হাতে জাদু আছে, ইচ্ছে করে আরো খাইতে। তো খা। তাহলে তুই খাইতে পারবি না, আর আমি চাই না আমার বন্ধু না খেয়ে মরুক। হয়েছে, আর পাম দিতে হবে না। আমরা কথা বলতে বলতে নাস্তা করতে লাগলাম। তারপর তিনজনে মামিকে বলে বাসা থেকে বেরোয় আশেপাশে ঘুরতে লাগলাম। অন্যদিকে চৌধুরীবাড়ি গেট দিয়ে পরপর দুটো গাড়ি ঢুকলো। গাড়ি ঢোকার শব্দে বের হয়ে আসলো আব্বু ও ছোট আব্বু। গাড়ি থেকে একজন মহিলা আর একজন পুরুষ গাড়ি থেকে বের হয়ে আসলো। আব্বু এটা দেখে একটা মুচকে হাসি দিয়ে ছোট আব্বুকে হাসি দিয়ে তাদের কাছে দৌড়ে গেল। কেমন আছিস রমজান? অনেক দিন পর তোকে দেখলাম। এই তো বন্ধু, আলহামদুলিল্লাহ, এখন থেকে আমাদের প্রায় দেখা হবে। ছোট আব্বু একটা হাসি দিল লোকটার কথা শুনে। আয় ভেতরে আয়। ভাবি ভেতরে আসেন। সিফাত কই, আসেনি? সিফাত পিছনের গাড়িতে। এই কথা শুনে ছোট আব্বু পিছনে তাকিয়ে দেখে একটা মধ্যবয়স্ক যুবক দাঁড়িয়ে আছে। বন্ধু তোরা ভিতরে যা, আমি তোর ছেলের সাথে আসছি। এটা বলে ছোট আব্বু লোকটার কাছে চলে গেল। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বাবা। চলো বাবা, ভেতরে চলো। আঙ্কেল। অন্যদিকে আব্বু মেহমানদের কাছে গিয়ে, কি অবস্থা রমজান সাহেব? আরে শফিক চৌধুরী যে, আমার কি ভাগ্য, আমি শফিক চৌধুরীর বাসায় এসেছি সম্বন্ধ নিয়ে। আব্বু একটা হাসি দিয়ে বলল, আরে রমজান সাহেব, আপনি আমাকে এটা বলে ছোট করছেন কেন? আসলে আব্বু রমজান সাহেবকে চেনেন, কারণ তাদের ব্যবসাও আছে, যার জন্য আব্বু তাকে চেনেন। যার এত পাওয়ার আছে তার সামনে আমি কিছুই না, তাহলে আপনাকে কি করে ছোট করতে পারি? ধুর, এইসব বাদ দেন, ভেতরে চলেন। তারপর আব্বু তাদের নিয়ে বাসার ভেতরে গিয়ে সোফায় বসলো। তার পিছনে পিছনে ছোট আব্বু সিফাত নামের ছেলেটাকে নিয়ে আসলো। বাবা এখানে বসো। এটা বলে ছোট আব্বু রান্নাঘরে চলে গেল। আর বাবা তাদের সঙ্গে বসে টুকটাক কথা বলতে লাগলো। ছোট আব্বু রান্নাঘরে গিয়ে ভাবিকে বলল, বৌমা তুমি গিয়ে নুসরাতকে দেখো। জি আব্বু। এটা বলে ভাবি চলে গেল। ছোট আব্বু ছোট আম্মুকে উদ্দেশ্য করে বলল, ওই তুমি গিয়ে ওদের নাস্তা দাও তাড়াতাড়ি, আমি গেলাম। এটা বলে ছোট আব্বু চলে গেল। এইদিকে রাকিব, মানে ভাইয়ার ছেলে, কোথা থেকে এসে আব্বুর কোলে উঠে বলল, দাদু, ওনারা কারা? দাদু ভাই, এনারা তোমার আঙ্কেল আন্টি, আর উনি তোমার ভাইয়া। যাও ভাইয়াকে বাসাটা ঘুরিয়ে দেখাও। আব্বুর কথা শুনে রিফাত দৌড়ে এসে সিফাতের হাত ধরে বলল, চলো ভাইয়া, তোকে ঘুরিয়ে দেখাই, একটু টুচলিয়ে বললো। তারপর সিফাত একটা হাসি দিয়ে রিফাকে কোলে তুলে পুরো বাসা চারপাশ ঘুরতে লাগলো। এদিকে ভাবে নুসরাতের রুমে এসে দেখলো নুসরাত এখনো না সেজে আয়নার দিকে তাকিয়ে আছে।
ভাবি নুসরাতের কাছে হাত দিতে নুসরাতের ধ্যান ভেঙে গেল। কি ভাবছো নুসরাত? কই কই কিছু ভাবছি না তো। তাহলে এখনো রেডি হলে না যে? তোমাকে দেখতে চলে এসেছে। ভাবি আমাকে কি ওখানে নেওয়া যা এতটা জরুরি? নুসরাত এমন শান্ত গলায় কথা শুনে ভাবি নুসরাতের পাশে এসে নুসরাতের হাত ধরে বলল, নুসরাত, তোমার কাছে এখনো সময় আছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার। ভাবি সঠিক সিদ্ধান্ত মানি। নুসরাত, তুমি কি আসলে নেওয়াজকে ভালোবাসো না, নাকি ভালোবেসেও বলছো না? কোনটা নুসরাত? দেখো, আমি যতটুকু বুঝতে পারছি নেজাত তোমাকে সত্যি ভালোবাসে। বয়াস ভাবি ও বেয়াদবের কথা বলিও না। ও আমাকে ভালোবাসে কি ভাসে না ওটা ওকে নিজের ছোট ভাই হিসাবে আমি অন্য কিছু ভাবি না। ওকে আমি নিজের ছোট ভাই ভাবি, আমি অন্য কিছু ভাবি না। তোমাকে আমি জোর করছি না, তবে তুমি মন দিয়ে একটু ভাবিও, তুমি কি আসলে নেয়াজকে নিজের ছোট ভাই হিসেবে ভাবো নাকি অন্য কিছু? ভাবি এসব বাদ দাও না, আমাকে তৈরি করে দাও, নিচে যেতে হবে। তারপর ভাবি আর কিছু না বলে নুসরাতকে রেডি করতে লাগলো। নুসরাতকে রেডি করে নিচে নিয়ে যেতে লাগলো। অন্যদিকে সিফাত রাকিবদের সাথে ডাইনিং রুম দেখছিল। তখনই সিঁড়ি দিয়ে একটা নীল শাড়ি পরা পাথরের ঘোমটা দিয়ে একটা মেয়ে আস্তে আস্তে নামতে দেখে মেয়েটার দিকে একধানে তাকিয়ে থাকলো। এইদিকে রাকিব তো বক বক করেই যাচ্ছে, সেদিকে তার খেয়ালই নেই। ভাবি নুসরাতকে নিয়ে সোফায় বসাতেই সিফাত আনমনে নুসরাতের দিকে তাকিয়ে আনমনে সোফায় বসার জন্য বসতে লাগলো, কিন্তু তার নজর নুসরাতের দিকেই। এইদিকে নুসরাতও আর চোখে ছেলেটার দিকে হালকা করে তাকাতে একবারের জন্য লজ্জামাখা মুখটা যেন কেউ দেখতেই পায়নি। সিফাত আনমনে নুসরাতের দিকে তাকিয়ে সোফায় বসার জন্য পা বাড়াতেই টেবিলের সাথে হালকা করে পাটা লেগে দিল। সিফাত নিজেকে ঠিক করে একটু লজ্জা নিয়ে সোফায় বসে পড়ল। তখনই ভাবি বলে উঠল, এত তাড়াতাড়ি হুচট খেয়ে পড়লে হবে? সামনে আরো অনেক জায়গা হুচট খেতে হবে। ভাবির কথার আগামাথায় কেউ না বুঝলো সবাই একটু হেসে দিল। সিফাত লজ্জা পেয়ে মাথাটা নিচু করে আছে, কিন্তু নুসরাতের দিকে সে আর চোখে তাকিয়ে আছে। অন্যদিকে আব্বু ও ছোট আব্বু সিফাতের বাবার সঙ্গে কথা বলতে লাগলো। ঠিক তখনই এক পর্যায়ে, তা বন্ধু, আমার মেয়েকে কি তোদের পছন্দ হয়েছে? আরে বন্ধু, কি যে বলিস না, তোর মেয়ের মতো তো লক্ষ্মী মেয়েকে কার পুত্রবধূ হিসেবে চাইবে না বল? আমারও তো রাজি। তা বাবা সিফাত, তোমার কি? রমজান সাহেব কিছু বলার আগে সিফাত ইশারা করে হ্যাঁ বলে দিল। বন্ধু আমাদের মেয়ে পছন্দ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে ছেলে মেয়ে একটু একা কথা বলুক, কেমন? মেয়েটা ভালো, নিশ্চয়। নুসরাত মা, যাও সিফাতকে নিয়ে যাও, কথা বলো। নুসরাত কোনো কথা বলে না, সিফাতকে নিয়ে বাড়ির বাইরে বাগানে নিয়ে আসলো। সিফাত নুসরাতের দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। মিস্টার কিছু বলবেন নাকি এইভাবে তাকিয়ে থাকবেন? নুসরাতের এমন কথা শুনে সিফাত একটু লজ্জা পেয়ে বলল, চোখের সামনে পড়ে থাকলে মুখ থেকে কথা কিভাবে বের হবে? সিফাতের কথা শুনে নুসরাত একটা হাসি দিয়ে বলল, ফ্লার্টিং করছেন মিস্টার? কিছুদিন পর বউ হবে, তার আগে পটাতে কি সমস্যা? তা এত সুন্দর করে কথা বলে এইভাবে কয়জনকে নিজের কথার জালে ফাঁসিয়েছেন মিস্টার? আমার কথা মর্ম তুমি ছাড়া কেউ বোঝেনি, তাই কেউ পটেনি। এমনভাবে তারা বেশ কিছুক্ষণ কথা বলে তারা বাসায় চলে আসলো। তারপর আবু বলল, রমজান সাহেব, তাহলে বাকি কথা খাবার খেতে খেতে বলি কেমন? নিশ্চয়। নুসরাত তার রুমে নিয়ে চলে গেল। আর এদিকে সিফাত তার মা বাবাকে খাবারের টেবিলে বসতে বলল, আব্বু আম্মু সহ। তারা খাবার খাচ্ছে, এমন সময় ছোট আব্বু বলে উঠল, বন্ধু, বলছিলাম কি, তোদের মেয়ে পছন্দ, আমাদের ছেলে পছন্দ। যেহেতু দুই পরিবারের কোনো আপত্তি নেই, তাই বলছিলাম বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেললে ভালো। ভালো কাজে দেরি কিসের? তা বিয়ের দিন তারিখ কবে দিলে ভালো হবে? আচ্ছা, তোদের যদি কোনো আপত্তি না থাকে, আমরা পরশু ওদের দুজনের 2 হাত এক করে দিতে চাই। ছোট আম্মুর এমন কথা শুনে আম্মু আর ভাবি একে অপরের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে রমজান সাহেব তার স্ত্রীর দিকে আর স্ত্রী রমজান সাহেবের দিকে তাকিয়ে আছে। তা আমরা কি কিছু ভুল করেছি? না, এক বন্ধু, একটা মাত্র ছেলে আমাদের। ইচ্ছে ছিল অনেক ধুমধাম করে বিয়ে দিব। এইভাবে এত আয়োজন কম সময়ের মধ্যে কিভাবে সম্ভব? দেখুন ভাই সাহেব, আমরা তো জাস্ট বিয়েটা পরশু দিতে চাইছি। যদি আপনাদের অনুষ্ঠান করতে চান তাহলে পরে ধুমধাম করে দেবনি আর কি। আব্বুর কথা শুনে রমজান সাহেব কিছু বলতে যাবে, ঠিক তখনই সিফাত ইশরায় রমজান সাহেবকে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, বিয়ে আগামী পরশু দিন হবে।
তারপর তারা খাওয়া দাওয়া শেষ করে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। অন্যদিকে আমরা ঘোরাঘুরি করে বাসায় এসে ফ্রেশ হয়ে খাবারের টেবিলে বসতে গেলাম। তখনই মামা বলে উঠল, আসলে বাগিনা তোকে যে ফাইলের জন্য পাঠিয়েছে সে ফাইলটা হতে 4 দিন লাগবে। তোরা চাইলে এই 4 দিন এখানে ঘোরাঘুরি করতে পারিস। সমস্যা নেই মামা, 4 দিন কেন, 1 সপ্তাহ হলেও সমস্যা হবে না। আসলে অফিসে কাজের চাপ বেশি তো, তাই একটু দেরি হবে। মামা তোমাকে না বলেছি প্যারা নিও না, নিশ্চয়ই আমি এখানে থাকবো, তোমাকে এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর বাবার কথা তুমি রাখতে পারবে। আমার কথা শুনে মামা চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, বাবার কথা মানে? আমি মামার এমন উত্তেজিত কণ্ঠের প্রশ্ন শুনে কিছুটা মুচকে হেসে দিয়ে বললাম, মানে হলো বাবা যে ডিলটার কথা বলেছে সেই ফাইলটা ভালোভাবে শেষ করে যাব, কোনো ঝামেলা হবে না। আর বাবার কথাটা রাখতেই পূরণ করতে হবে, বুঝলে? আমার কথা শুনে মামা হাত ছেড়ে বাঁচলো। তা বিকালে কোথাও যাবি? না মামা, দূর থেকে এসেছি, এখন একটু ঘুমাতে দাও। ওকে, তাহলে খাওয়া শেষ করে রুমে ঘুমা। না মামা, দূর থেকে এসেছি, এখন একটা ঘুম দেব। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে গায়ে দিলাম। এরপর টিটু বলো। ম্যাম, আপনি যে ছেলেটার ছবি দিয়ে বলেছেন ছেলেটা সব ডিটেলস বের করতে, মোটামুটি সব বের করেছি। মেয়েটা একটা মুচকে হাসি দিয়ে বলল, গুড, এখন বলো। ম্যাম, ছেলেটার নাম নেজাদ চৌধুরী, বাবার নাম শফিক চৌধুরী, চট্টগ্রাম শহরের নাম্বার 1 বিজনেসম্যান। ছেলেটা তেমন কারোর সাথে মিশে না, নেশা পানীয় করে না, বলতে গেলে ভদ্র, তবে টেরা, অন্যায় সহ্য করতে পারে না, যেখানে অন্যায় সেখানে গ্যাঞ্জাম করবে। ওকে, আর কিছু বলতে হবে না, শুধু এটাই বলো, ছেলেটা বিবাহিত নাকি অবিবাহিত? ম্যাম, পিওর সিঙ্গেল। এই কথা শুনে একটা মুচকে হাসি দিয়ে মেয়েটা ফোনটা রেখে দিল আর বলল, কখনো কখনো মানুষের ভুলের জন্য এমন কিছু পায় যেটা তার জীবনের সেরা উপহার। আর আমার ভুলের সেরা উপহার তুমি, মিস্টার নেজাদ চৌধুরী। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের। অন্যদিকে আম্মু, ছোট আম্মু, ভাবি সবাইকে উদ্দেশ্য করে বলল, এই কথা যেন কোনোভাবে নেজা জানতে না পারে। যে এই কথা বলবে তার এই বাড়ি থেকে সম্পর্ক শেষ হবে। এই কথা বলে আব্বু রুমে চলে গেল। অন্যদিকে নুসরাত যখনই শুনল তার বিয়ে 1 দিন পর হবে, তখন তার কেমন জানি অজান্তে একটা কেমন জানি আন্তরিকভাবে কাজ করছে। তার মনে হচ্ছে সে কিছু একটা খুব কাছের জিনিস হারিয়ে ফেলছে। তার বুকে চিনচিন ব্যথা হচ্ছে, কিন্তু এইসব কেন হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। এইদিকে অন্ধকারে মুখোশধারী একটা লোক বলে উঠল, কিরে, ডেলিভারি খবর কি? ডেলিভারি আজ ভোর রাতের ভিতর কমপ্লিট হবে। তাদের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি সব সিট পূর্ণ হয়েছে। শুন, মাল যেন একটার চেয়ে একটা করা হয়। এই কিং খান কিন্তু 100% প্রিয়র মাল পছন্দ করি, বুঝতেই তো পারছিস। বসো, চিন্তা করবেন না, সব কিছু 100-তে 100 দেখলে মন জুড়িয়ে যাবে। আমরা ঘুম থেকে উঠে সন্ধ্যায় 3 বন্ধু মিলে ছাদে গেলাম। কিরে মামা, বাসা থেকে আসলি অথচ একবারও ভাবির সাথে কথা বললি না যে? রাফির কথা শুনে বুকের ভিতর একটা চাপা কষ্ট নিয়ে বললাম, ভালোই তো, তাকে মন দিয়েছি বেশি, কিন্তু যে আমার হতে চায় না তাকে বারবার কষ্ট করে কি লাভ? তার মানে নুসরাত আপু তোকে ভালোবাসে না, তাকে তুই মানাতে পারলি না? না দোস্ত, সে আমাকে ভালোবাসে, তবে ছোট ভাই হিসেবে, আর সে আমাকে সহ্য করতেই পারে না এখন। আমি যেহেতু তার বিরক্তির কারণ, তাই তার থেকে দূরে থাকাটাই ভালো। আর আমার দূরে থাকাটা তার জীবনের রঙিন স্বপ্নের কারণ। ভাই, তোর এসব আন্দাজে কথা মাথায় ঢোকে না আমার। আমি রাফির কথা শুনে একটা মুচকে হাসি দিলাম আর বললাম, এসব তোরা বুঝবি না। এই কথা বলতেই ফোনের একটা মেসেজ ওপেন করতেই আমি দাঁড়িয়ে গেলাম। আমাকে এইভাবে দাঁড়িয়ে দেখে রাফি সাইন বলে উঠল, কিরে মাও, দাঁড়িয়ে পড়লি কেন? ফোনে কি এমন পেলি? আমি কিছু না বলে চুপচাপ ফোনটা ওপেন করে তাদের দিকে বাড়ি দিতেই তারা দুজন হাতের আঙুল দুটো মুষ্টি বন্ধ করে বলে উঠল, তো এখনো দাঁড়িয়ে আছিস কেন? এটা বলে রাফি সাইন হাঁটতে লাগলো। আমিও তাদের পিছন পিছন চুপচাপ হাঁটতে লাগলাম। আমি মামাকে বললাম, মামা আমরা যাচ্ছি, চিন্তা করিও না, আজকে আসতে পারবো না, পারলে কালকে সকালে আসবো। আমার কথা শুনে মামা আমাকে বলে উঠল, তুই কোথায় যাচ্ছিস? মামা এটা না হয় অজানাই থাক, তবে খুব তাড়াতাড়ি আসছে।
এটা বলে আমি নিচে চলে আসলাম। একটু পর রাফি সাইনও চলে আসলো। তোদের মামা কিছু জিজ্ঞাসা করেছে? তবে আর কিছু বলিনি। গুড, এখন তাহলে যাওয়া যাক। আর সবাইকে রেডি থাকতে বলিস। বলা শেষ। তারা হয়তো এতক্ষণ সময় নেয়নি, হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। ওকে, তাহলে চল। এটা বলতে আমাদের সামনে একটা কার এসে দাঁড়ালো। আমরা উঠে বসলাম আর সেটার সাথে সাথে চলে গেল। অন্যদিকে মামা এসব দেখতেই আব্বুকে কল দিল। দুলাভাই, আমি তোমার কথা রাখতে পারলাম না। নিজাত তো তাড়াহুড়া করে বেরিয়ে গেল, কিছুই তো বলে গেল না। আব্বু এই কথা শুনতেই মাথাটা গরম করে বলে উঠল, এটা কেমন কথা? তোরা ওকে আটকে রাখতে পারিসনি? অনেক চেষ্টা করেছি বাট পারিনি। তুমি মিথ্যা বলছো। তুমি কোনো চেষ্টাই করনি, না হলে সে চলে যায় কিভাবে? রাখো, এইদিকে আমাকে অন্য ব্যবস্থা করছি। এটা বলে বাবা ফোন কেটে দিল। এইদিকে নুসরাত সেই দুপুর থেকে মন খারাপ করে বেডের মধ্যে হেলান দিয়ে বসে আছে আনমনে। কি জানি ভাবছে, নিজের ফোনের দিকে তাকাচ্ছে। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসতে তাড়াতাড়ি করে ফোনটা নিল। পরক্ষণে মনটা খারাপ হয়ে গেল, কারণ মেসেজটা ছিল অফিসের। এইভাবে বারবার মেসেজের নোটিফিকেশন আসতে আসতে নুসরাত খুশি মনে ফোনটা হাতে নিল। আর তখনই মনটা খারাপ হয়ে গেল। আর নুসরাত এটা বুঝতে পারছে না সে কেন এরকম করছে। নুসরাত এইসবে ভাবছিল। আর তখনই ফোনটা বেজে উঠল। সে আর দেরি না করে ফোনটা হাতে নিয়ে দেখলো রং নাম্বার দেখে নুসরাতের মনটা খারাপ হয়ে গেল। তাই সে কেটে দিয়ে চোখ বন্ধ করতেই ভাবির কথাগুলো কানে বাজতে লাগলো। ভাবি বলছে, তুমি কি নেজাতকে ভালোবাসো কি না ছোট ভাই মানো? এটা মন দিয়ে ভাবো। এই কথা মনে পড়তেই নুসরাত, ছি 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 নুসরাত, তোর লজ্জা করে না? নিজের ছোট একটা ছেলেকে কিভাবে ভাবতে কেন মন লাগছে? আর আমার বিয়ে ঠিক হয়েছে, এখন থেকে সংসার নিয়ে ভাববি। এইসব আজে বাজে কথা ভাব। আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন থেকে সংসার নিয়ে ভাবি। এসব আজে বাজে কথা নিয়ে না। অন্যদিকে আমরা তিনজন গাড়িতে একটা বিল্ডিংয়ের সামনে এসে গাড়ি থামলো। স্যার কি আমাদের সবাইকে এখানে আসতে বলেছিল? ঠিকানায় এইটা লেখা আছে। তাহলে চল, দেরি কিসের? তারপর আমরা তিনজনে বিল্ডিংয়ের ভিতরে ঢুকে পড়লাম। তারপর লিফটে করে সেকেন্ড ফ্লোরে এসে ভিতরে ঢুকে দেখে আমাদের টিমের সবাই উপস্থিত। আমরা গিয়ে তাদের মাঝে দাঁড়ালাম। তারপর সবার সাথে কৌশল বিনিময় করে বসে আছি। এমন সময় মেজর রিজায়ান উদ্দিন আমাদের সামনে আসলো। আমরা সবাই, স্যার কেমন আছেন? ভালো আছি। তোমাদের এখানে ডাকার উদ্দেশ্য কি জানো? আমরা সবাই মাথা নেড়ে বললাম। স্যার একটা মুচকি হাসি দিয়ে বলল, সবাই হয়তো জানো দেশে নারী পাচারকারী বেড়ে গিয়েছে। আর এই কয়েকদিন কক্সবাজার থেকে অনেক মেয়ে কিডন্যাপ হয়েছে, যাদের খোঁজ কেউ পায়নি। জি স্যার, আমি বুঝতে পারছি। এখন আমাদের কাজটা কি বলেন? তোমরা তো জানো তোমাদের 12 জনকে একসাথে করে একটা সিক্রেট টিম বানিয়েছি দেশের সকল অপরাধ শেষ করতে। আমরা সবাই জি স্যার বলে উঠলাম। আর এই সব অপরাধের মূল হচ্ছে কিং খান, যাকে তোমাদেরকে যে করে হোক ধরতে হবে। আর তোমাদের আজ থেকে মিশন হলো কিং খানকে ধরা। আর তোমাদের আগের হেড যিনি ছিল, উনি এখন অবসর নিয়েছে বলে এখন আমি চাই তোমাদের মধ্যে কাউকে হেড করতে। আর আমি তোমাদের মধ্যে নেজাতকে ক্যাপ্টেনের দায়ভার দিচ্ছি। স্যারের এমন কথা শুনে আমি অনেকটা অবাক হলাম। স্যার আমি এই দায়িত্বে সামলাতে পারবো? তখনই সবাই বলে উঠল, আরে ভাই, আমরা সবাই তোমার সাথে আছি, সমস্যা নেই স্যার, আমাদের ক্যাপ্টেন হবে নেজাত। তখন স্যার আমার কাঁধে হাত রেখে বলল, সবাই এক হয়ে কাজ করো, দেখবা খুব সহজে সবকিছু সমাধান করতে পারবে। এই নাও ফাইল, এখানে কিছু তথ্য আছে আর কিছু তোমাকে ওই দিন পাঠিয়েছি। ভালোভাবে কাজ করো, এটা বলে ছাড় চলে গেল। অন্যদিকে আমরা সবাই ফাইলটা নিয়ে দেখতে লাগলাম। আর ফাইলটা দেখে তো আমার চোখ কপালে, কারণ এই সেই কিং খান। এমন খারাপ কাজ নেই যে সে করেনি। তারপর আমরা সবাই মিলে আলোচনায় একসাথে বসাতে আড্ডা দিলাম, কারণ আমরা 12 জন একসাথে ট্রেনিং করছি, তাই সবাই সবার বন্ধু। আর কক্সবাজারে আব্বু আমাকে না পাঠালেও আমাকে এই মিটিংয়ের জন্য আসতে হতো। যাই হোক, আপনারা আমাদের তিনজনের হালকা পরিচয় জানেন, বাট কাউকে বলবেন না, কারণ এটা সিক্রেট। আমরা আড্ডায় আলোচনা করতে প্রায় রাত 1টার মতো বেজে গেল। তাই সবার থেকে বিদায় নিয়ে আমরা গাড়িতে উঠে বাসায় পৌঁছে গেলাম। তারপর বাসার সামনে এসে মামাকে কল দিলাম। মামা ঘুম চোখে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? মামা আমরা বলছি, দরজা খোলো। মামা আমার কণ্ঠ শুনে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ভালো করে তাকিয়ে দেখলো এটা আমারই নাম্বার। দরজা খুলবো মানে? তোরা চট্টগ্রাম যাসনি?
ধুর মামা, ঘুমের মধ্যে কি বকছো? আমরা চট্টগ্রামে কেন যাব? তাড়াতাড়ি দরজা খুলো, ঘুম পাচ্ছে। মামা তাড়াতাড়ি নিচে এসে দরজা খুলে দিল। তোরা এত রাত তাহলে কোথায় ছিলি? মামা ঘুরছিলাম, আর ঘুরতে ঘুরতে কখন যে রাত হয়ে গেছে বুঝতে পারিনি। রাত 3টা অবধি কেউ ঘোরাঘুরি করলে বুঝে না বুঝি? মামা আমরা সমুদ্রের ওখানে গেছিলাম, আর জ্যোৎস্নার রাত, ওখান থেকে আসতেই মন চাচ্ছিল না, তাই দেরি হয়েছে। তাহলে ওই কারটা কাজ ছিল? আরে মামা, ওটা এখানকার একজন ড্রাইভার ছিল, তাকে ফোন করে আসতে বলছিলাম। ধর, পুলিশের মতো অত প্রশ্ন করে না তো। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, আমি তোর মামিকে বলছি খাবার দিতে। থাক মামা, আমরা খেয়ে এসেছি। তারপর আমরা তিনজনে এসে ঘুমিয়ে পড়লাম। নুসরাত সকালে ঘুমিয়েছিল, এমন সময় তার আম্মু ডাকতে লাগলো। নুসরাত একটু বিরক্তি নিয়ে ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে আম্মু? এত সকাল সকাল এত সকাল সকাল ডাকছো মানে কি বুঝলাম না। আম্মুর মুখে সিফাতের কথাটা শুনে নুসরাত একটু লাফ দিয়ে বিছানা থেকে বলে উঠল, উনি কেন আসছেন? ও সরি আম্মু, ভুলে গেছি। তুমি যাও, আমি আসছি, ফ্রেশ হয়ে রেডি হয়ে আসছি। এটা পরে নুসরত ফ্রেশ হতে গেল আর আম্মু নিচে চলে গেল। অন্যদিকে কিং খানের মাথাটা নষ্ট হয়ে আছে। সে রাগে কটমট করে তার চেলা রবিউলকে বলল, কাল রাতে আমার মাল এসে পৌঁছালো না কেন? রবিউল মাথা নিচু করে বলল, বস, সকালে সংবাদ দেখলাম 20 জন মেয়েকে সিক্রেট অফিসাররা উদ্ধার করেছে কক্সবাজার থেকে, আর সেই ট্র্যাকটা ছিল আমাদের। আর বস, সেখানে যাদের লাশ ছিল তারা আর কেউ না, আমাদের লোক ছিল। এই কথা শুনে কিং খান আরো রেগে গেল। এই অফিসারের বাচ্চাদের আমি ছাড়ব না। রবিউল, খোঁজ লাগাম তাড়াতাড়ি ওই কুত্তার বাচ্চারা কারা, আমি ওদেরকে বোঝাবো এই কিং খানের জিনিসে হাত দেওয়ার মজা। জি বস। অন্যদিকে আমরা 3 বন্ধু সকাল 11টার সময় ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে নাস্তা করে ঘুরতে বেরোলাম। আমাদের সাথে আমাদের পিচ্চি মামাতো বোনও আছে। আমরা সমুদ্র সৈকতে ঘুরতে পেলাম। ঘোরাঘুরির কাছাকাছি এমন সময় আমার একটা ফোনে মেসেজ আসলো। আমি ফোনটা হাতে নিয়ে মেসেজটা ওপেন করতেই একটা মুচকি হাসি দিয়ে ফোনটা পকেটে রাখলাম। কিরে মামা, মনে কি রং লাগছে যে মনে মনে হাসছিস? হয়তো এর চেয়ে বেশি কিছু লাগছে, তাই। তোর কথার আগা মাথা বুঝি না ভাই। বুঝলে তুই আমি হতি। ভাই, হেইতার লগে হয়তা নয় হচ্ছ। শাইন ঠিকই বলেছে, আমার সাথে কথা বলিস না। তারপরে আমরা সবাই মিলে ঘুরতে লাগলাম। অন্যদিকে নুসরাত সিফাতের সাথে শপিং করছে। তখনই নুসরাত উদ্দেশ্য করে সিফাতকে বলে উঠল, অন্যদিকে নুসরাত সিফাতের সাথে শপিং করছে। তখনই নুসরাত উদ্দেশ্য করে সিফাতকে বলে উঠল, এই যে ম্যাম, আপনার কি কোনো কারণে মন খারাপ নাকি কোনো কারণে বিরক্ত হচ্ছেন? সিফাতের এমন কথায় নুসরাত তার মুখে একটা শুকনো হাসি দিয়ে বলল, আরে না, একটু নার্ভাস ফিল হচ্ছে। নার্ভাস কেন? ও বুঝতে পারছি, আমার সাথে আসতে এমন ফিল করছেন। সমস্যা নাই, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। সিফাতের মুখে এমন কথা শুনে নুসরাত একটু লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নিল। এইভাবে তারা নিজেদের মতো শপিং করলো। কিন্তু কোনো এক কারণে নুসরাতের মনটা খারাপ ছিল। এটা কেন হচ্ছে সেটা নিজেও চায় না। আমরা ঘোরাঘুরি করে বিকেলে বাসায় আসলাম। তারপর রুমে এসে রেস্ট নিতে লাগলাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ছাদে গেলাম। রাফি সাইন এখনও ঘুমাচ্ছে। আমি ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকলাম। মনের মাঝে হাজারো অভিমান, হাজারো রাগ, হাজারো ভালোবাসা থাকার পরেও প্রকাশ করার কোনো অধিকার নেই আমাদের মতো কিছু ছেলেদের। যাকে ভালোবাসি তার না বলাটা নীরবে কষ্ট পেতে হয়, আর ভালোবাসি কথাটা প্রকাশ করলেও কষ্ট হয়। আসলে বলতে কি, কাউকে সত্যি ভালোবাসলে কষ্ট পেতে হয়। আর কাউকে অভিযোগ দেব না, নিজের মানুষগুলোই তো আমাকে বুঝলো না আমার কষ্ট, তাহলে পরে কিভাবে বুঝবে আমার ভালোবাসা? এইভাবে নিজের কাছে জমা থাক আমার কথাগুলো বলছি। তখনই আমার ফোনটা বেজে উঠল। আমি আনমনে পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করতেই বললাম, আসসালামু আলাইকুম, কে বলছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন মিস্টার নিজাত সাহেব? ওই পাশ থেকে একটা মেলি কণ্ঠ শুনে আমি বেশ অবাক হলাম। তবে এর থেকেও বেশি অবাক হচ্ছি আমার নাম জানতো। তাই আমি তাড়াতাড়ি করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি অচেনার নাম্বার। তাহলে কে, বুঝতে পারছি না। আমি ফোনের দিকে তাকিয়ে বললাম, আলহামদুলিল্লাহ ভালো, তবে আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি তানিয়া, আমাকে আপনি চিনবেন না, তবে আমি আপনাকে চিনি। তা আমাকে কল দেওয়ার কারণ কি জানতে পারি? আপনাকে জানানোর অনেক ইচ্ছে থাকলেও
এখন জানাবো না। আচ্ছা বাই, পরে কথা হবে। এটা বলে ফোনটা কেটে দিলাম। আমি ফোনের দিকে তাকিয়ে বললাম, আজব মেয়ে তো, নিজেই কল দিল আবার নিজেই কেটে দিল। এইসব বিড়বিড় করতে করতে নিচে চলে গেলাম। অন্যদিকে নুসরাতের কালকে বিয়ে, তাই ওর বান্ধবীরা আজ চলে এসেছে। তাই সবাই মিলে ছাদে বসে আড্ডা দিচ্ছে, কিন্তু নুসরাতের একপাশে চুপচাপ বসে আছে। নুসরাতের এখনো চুপচাপ বসে থেকে তার বান্ধবী নিশিতা বলে উঠল, কি রে বান্ধবী, তোর কাল বিয়ে আর তুই এমন মনমরা চুপচাপ হয়ে বসে আছিস কেন? কি রে বান্ধবী, তোর কাল বিয়ে আর তুই এমন মন মারা চুপচাপ হয়ে বসে আছিস কেন? আচ্ছা দোস্ত, তুই কি এই বিয়েতে খুশি না? বিয়েতে খুশি হব নাকি? বিয়েতে তো আমি মত দিয়েছি। তাহলে এইভাবে মন খারাপ কেন? আসলে সবাইকে ছেড়ে চলে যাব, তাই একটু কষ্ট হচ্ছে। এইভাবে যে কি হবে, থাকবো ওখানে। প্যারা নিস না, মেয়েদের জন্ম হয় অন্যের বাড়িতে মৃত্যুর জন্য। আচ্ছা আরোহী, নেজাতকে তো দেখতে পাচ্ছি না, ও কোথায়? আমারও একই প্রশ্ন, আমার বাবুটাকে দেখি না অনেক দিন। নুসরাত তার বান্ধবীর কথা শুনে বলল। আরোহীর এই কথা শুনে নুসরাত একটু রাগের দৃষ্টিতে আরোহীর দিকে তাকিয়ে বলল, ওই নিজাত তোর বাবু হয়ে গেল কেমনে শুনি? দেখ বান্ধবী, তুই আগে নিজেদের যেমন কেয়ার করতি, তাকে কোনো মেয়ের সাথে মিশতে দিতি না, তাই আমরা মনে করতাম তুই নিজাতকে ভালোবাসিস। কিন্তু আমাদের ধারণা ভুল হলো তোর বিয়ে ঠিক হওয়াতে। আর আমি একটু একটু ওকে পছন্দ করতাম, তাই বাবু বলছি। নিজাত তোকে খুব ভালোবাসবে না? কেন কেন, আমার মধ্যে কিসের কমতি আছে? তুই ওর বড়, আর তোকেও আপুর চোখে দেখে, বুঝলি? দূর, ভালোবাসাতে বড় ছোট কোনো মানি হয় না, দুইটা মনের মিল হলেই হয়। আর ও আমাকে ভালোবাসবে কি না আমি কেন দেখব? আমি ডাইরেক্ট আব্বুকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবো। আমার আর একলা থাকতে ভালো লাগছে না। আচ্ছা, সাক্ষ্য তো জামাই নিয়ে থাকবে। ও মা, তুমি থাকতে পারলে আমি কেন পারবো না? আমিও পারবো, বুঝলি? তারা এইভাবে কথা বলছিল। এমন সময় নুসরাতের ফোনে কল আসতেই নুসরাত তাড়াতাড়ি করে ফোনটা দেখলো, কিন্তু ফোনের স্ক্রিনে ফুয়াদ নামটা দেখে খুশি হওয়ার বদলে মনটা খারাপ করে নিল। কি রে দোস্ত, দুলাভাই কল দিল আর তুই রিসিভ না করে বসে আছিস? ধর দুলাভাইয়ের কল। নুসরাত কল রিসিভ করে বসা থেকে উঠে একপাশে চলে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? ভালো। ফোন ধরতে এত লেট হলো কেন? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি তাই। ও আচ্ছা। এইভাবে কথা বলতে লাগলো তারা দুজন। অন্যদিকে আব্বু আম্মু রুমে বসে আছে। তখন আম্মু বলে উঠল, এটা কি আমরা ঠিক করেছি? কোনটা ভুল করেছি? এই যে বাড়ির মেয়ের বিয়ে হইছে, অথচ বাড়ির ছোট ছেলে বাসায় নেই। ইভেন তাকে জানানোর প্রয়োজন হচ্ছে না। পরে নেজাত জানলে কি হবে? পরেরটা পরে ভাবা যাবে। আমার ছেলেটা যে নুসরাতকে ভালোবাসে, তুমি কেমন বাপ যে ছেলের ভালো চাইছো না? তুমি বেশি বুঝো। তোমার ছেলে এখানে ছোট কিছু বুঝে না হয়তো। নুসরাতকে আবেগের ঠেলায় বলেছে ভালোবাসি, আর এই আবেগের 2 দিন পর চলে যাবে। যদি ছেলে সত্যি ভালোবাসে তখন? দেখো, তুমি তোমার ছেলেকে কতটা চেনো রাগী। আমার মনে হয় না এই বিয়ের কথা ওর কাছে না গিয়ে আছে। হয়তো তোমরা বলছো, না হলে বিয়ের খবর গোপন করা অত সহজ না। বাসার কেউ না বললে ওর কাছে যাবে। তোমরা চাইলে ওর সাথে বিয়েটা দিতে পারতে, এতে দোষ কি হতো? সমাজের লোক কি বলবে? তোমার এখনো চুল পেকে গিয়েছে, আর তুমি যদি আগেকালের মতো কথা বলো, এটা কি সাজে? আর সেই ছেলে যদি সুখের অভাবে খারাপ হয়ে যায়, তাহলে কি কোনো সমাজ তার দায়ভার নিবে? না হলে কেন আমরা সমাজের চিন্তা করব? যারা শুধু আমাদের সমালোচনা করে না, আমাদের দুঃখে পাশে থাকে, না আমাদের সুখে, তারা শুধু আমাদের সমালোচনা করে থাকে, যা ওদের কাজ। এত কথা বলিও না তো। কিচ্ছু বলবো না, চুপ থাকবো আমি। তবে ওই দিন চুপ থাকবো না যেই দিন তোমার এই বাজে সিদ্ধান্তের জন্য আমার ছেলের কিছু হয়। এই কথা বলে আম্মু চলে গেল। রাতে মামা মামি সবাই মিলে খাবার খাচ্ছি। এমন সময় মামা বলে উঠল, বাগিনা, তোদের কি কোনো সমস্যা হচ্ছে এখানে থাকতে? ধুর মামা, কি যে বলো না, আমাদের সমস্যা হবে কেন? আমাদের কোনো সমস্যা হচ্ছে না এখানে। তাহলে তো ভালোই। তা মামা, ফাইল কখন রেডি হবে? কাল বিকালের মধ্যে রেডি হবে মনে হয়।
ওকে, সমস্যা নেই। তারপরে সবাই খাওয়া দাওয়া করে রুমে এসে ফোন টিপছে। অন্যদিকে মামি মামাকে বলতে লাগলো, এইভাবে যে ছেলেটাকে এখানে রেখে নুসরাতকে বিয়ে দিচ্ছে, এটা জানলে কি হবে? ওটা আমার দেখার বিষয় না। দুলাভাই তার ছেলের কষ্ট বুঝতে পারছে না, এটাতে আমি কি করব? তবে এটা বলতে পারি, দুলাভাই এটার জন্য খুব তাড়াতাড়ি পস্তাবে। খুব তাড়াতাড়ি কেন? আমি নেজাতকে যেমন শান্ত ও হাসি খুশি দেখছি, মনে হচ্ছে কালকের মধ্যে কোনো কিছু একটা ঘটবে। ধুর, এত নেগেটিভ ভাবিও না। পরিবেশ শান্ত থাকলে বুঝে নেবে তুফান খুব তাড়াতাড়ি আসতে চলেছে। হয়েছে, আর ডায়লগ মারিও না। অন্যদিকে নুসরাত তার রুমে শুয়ে নিজেকেই প্রশ্ন করছে, আচ্ছা, আসলে কি আমি এই বিয়েতে খুশি? আসলে কি আমি সুখী হতে পারবো? আচ্ছা, আমি যদি এই বিয়েতে খুশি হতাম তাহলে আমার মন খারাপ কেন থাকে? আমার মন কেন শূন্য হয়ে আজানকে কাকে যেন খোঁজে? আচ্ছা, এটা নেজাত নয় তো? না 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 না, এটা কি করে সম্ভব? ও আমার ছোট ভাই, ওকে আমি ছোট ভাই নজরে দেখি? এটা কখনো সম্ভব না। আচ্ছা, তাহলে আরোহীর কথায় আমার রাগ হলো কেন? আচ্ছা, আমি কি সত্যি মন থেকে নেজাতকে ভাই মনে করে কেয়ার শাসন করতাম? এটা বলে চুপ থাকলো নুসরাত। তারপর বলল, আমি নেজাতকে ছোট ভাই হিসেবে শাসন করেই কেয়ার করতাম। তাহলে ওর ফোনের জন্য, ওর একটা মেসেজের জন্য আমার মনটা হাহাকার করছে কেন? দূর, আমি এসব কি ভাবছি? নুসরাত এইভাবে নিজেকে প্রশ্ন করছে। এইভাবে কখন যে ঘুমিয়ে পড়লো সে বুঝতে পারেনি। সকালবেলা আম্মু ছোট আম্মু ভাবি রান্না করে কাজ করছে। এমন সময় ছোট আম্মু ভাবিকে বলল, না মো, সে এখনো ঘুমাচ্ছে মনে হয়। ভাবি আচ্ছা বলে চলে গেল। একটু পর ভাবি রান্নাঘরে এসে বলল, আম্মু, ও আম্মু। না, নুসরাত রুমে নেই, ছাদেও নেই, ইভেন ওয়াশরুমেও নেই। এটা দেখো ছোট আম্মু। ফোন করো তো। ভাবি আম্মুর সামনে হাত বাড়িয়ে নুসরাতের ফোনটা দিয়ে বলল। আম্মু এক পা পিছনে নিয়ে চলে গেল। সাথে সাথেই আব্বু ছোট আব্বুর কাছে চলে গেল। তারা বাড়ির বাগানে সবাই বসে আড্ডা দিচ্ছে। আব্বু সবাইকে একসাথে দেখে বলে উঠল, কি হলো সবাই একসাথে এখানে? নুসরাত বাসার কোথাও নেই, তাই বলছি কি তোমরা কি ওকে কোথাও যেতে দেখেছো? হোয়াট? নুসরাত বাসায় নেই মানে? কোথায় যাবে? সবাই ভালো করে খোঁজ করো। আব্বুর সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে গেল। এটা বলে আম্মু ছোট আম্মু ভাবি ভালো করে বাসাটা খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। অন্যদিকে নুসরাত বান্ধবীকে কল করছে আর জিজ্ঞাসা করছে, আমরা তো কাল রাতে চলে এসেছি তার সাথে, এরপর কোনো কথা হয়নি। এটা বলে আম্মু ছোট আম্মু ভাবি ভালো করে বাসা খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। অন্যদিকে নুসরাতের বান্ধবীকে কল দিয়ে জিজ্ঞাসা করছে। তারা বলে, ছোট আম্মু ভাবি ভাইয়া সবাই বাসায় সব জায়গায় খুঁজলো, কিন্তু কোথাও পেল না। সবাই একসাথে এসে আব্বুকে ফোন করে বলল। মামাকে কল দিল। একটু পর রিসিভ করতে আব্বু বলে উঠল, নিজেদের রুমে গিয়ে দেখো ও এবং ওর বন্ধুরা রুমে আছে কিনা। ওকে, দেখছি, কিন্তু কিছু কি হয়েছে? যেটা বলছি ওইটা করো। এইদিকে আব্বুর এমন কথা শুনে আম্মু ভাবি ছোট আম্মু আর কয়েকজন তাকিয়ে থাকলো। এইদিকে মামা আব্বুর কথা মতো আমাদের রুমে এসে দেখে আমরা দুই বন্ধু মরার মতো ঘুমাচ্ছি। এটা দেখে মামা আব্বুকে কল দিল। রিসিভ হতে মামা বলে উঠল, দুলাভাই, রাফিন আর সাফিন এখানে ঘুমাচ্ছে, আর নিজে হয়তো ওয়াশরুমে হবে হয়তো। এইদিকে মামার মুখে এমন কথা শুনে আব্বু ঠিক আছে বলে ফোনটা কেটে দিল। তখন আম্মু আব্বুকে উদ্দেশ্য করে বলে উঠল, কি হয়েছে? কিছু একটা করো। এইভাবে সকাল সকাল বাড়ির মেয়ে নিখোঁজ সবাই জানাজানি হলে কি হবে? তোমরা ভেতরে যাও, আমি আর রফিক থানায় যাচ্ছি। রফিক আয়। এটা বলে ছোট আব্বু গাড়ি নিয়ে বের হলো, কিন্তু ছোট আব্বুর মুখে কোনো কথা নেই। সে যখন শুনেছে তার মেয়ে খোঁজ নেই, তখন থেকে সে চুপচাপ নীরবতা হয়ে গেছে। অন্যদিকে নুসরাত আস্তে আস্তে চোখ খুলছে। কিছুক্ষণ আশেপাশে তাকাচ্ছে। হঠাৎ করে লাফ দিয়ে বিছানায় বসে বলল, এটা আমি কোথায়? এটা তো আমার রুম না। আমি তো কালকে আমার রুমে ঘুমিয়েছি, তাহলে আমি কোথায়? কিছুই তো বুঝতে পারছি না। এই বলে নুসরাত বিছানা থেকে নেমে সেই দরজার দিকে পা বাড়াবে, তখনই তার সামনে একটা ব্যক্তি এসে থমকে দাঁড়ালো। সে বুঝতে পারছে না তার সামনে কে এসেছে আর কি। নুসরাতের চোখ বড় বড় করে আমতা করে বলল, নেজাত, তুই এখানে? হ্যাঁ, আমি নুসরাতের সামনে। আমি নুসরাতকে দেখে একটা হাসি দিয়ে বললাম, তো আমি থাকবো না তো কে থাকবে শুনি? তুই কক্সবাজারে থাকার কথা, তাহলে তুই এখানে? একবার চারপাশে তাকিয়ে দেখো বেবি। এটা বলে নুসরাত বুঝে বলল। তুই আমাকে কোথায় নিয়ে এসেছিস? এটা বলে নুসরাত আমাকে থাপ্পড় দিতে আসলেই আমি তার হাত ধরে তাকে ঘুরিয়ে আলতো করে চেপে ধরে বললাম,
আমার বউকে তার স্বামী রুমে এনেছে। কুত্তা, আমাকে ছাড় বলছি, ছাড়। তুই আমাকে তুলে এনে এইভাবে নেজাত, এটার ফল কিন্তু ভালো হবে না। আমি আমার বউকে কেমন করে নিয়ে আসবো সেটা আমার ব্যাপার। তাছাড়া বেবি, তুমি কি ভাবছো আমাকে না জানিয়ে তুমি নিজেই নিজেকে বিয়ে করে ফেলবে আর সেটা আমি বসে বসে কান্না করব? এমন ছেলে আমি না, বুঝলে? ভালো যখন তোমাকে বেসে এসি তখন কেমন করে হয় সেই ভালোবাসা আমি নিজে করে নেই, সেটা আমি ভালো করেই জানি। আমার বউকে আমি কেমন করে নিয়ে আসবো সেটা আমার ব্যাপার। তাছাড়া বেবি, তুমি কি ভাবছো আমাকে না জানিয়ে না বলে নিজে নিজে বিয়ে করে ফেলবে আর আমি সেটা বসে বসে কান্না করব? এরকম ছেলে আমি মোটেও না, বুঝলে? ভালো যখন একবার বেসেছি তখন কিভাবে সেই ভালোবাসা নিজের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। নুসরাত আমার কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমি তোকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসবো না। সমস্যা নেই, আমি তোমার পাশে থেকে ভালোবাসবো, জানো? তুই এত নিচে কিভাবে নামতে পারলি? তুই কি একবারও ভাবিসনি তুই আজ বিয়ের দিন আমাকে তুলে আনছিস? যে বড় আব্বু, আমার আব্বুর মান সম্মান কি আর থাকবে? যারা আমার ভালো চায় না তাদের মান সম্মান গেলেও কি আর না গেলেও কি, এতে আমার দেখার বিষয় না। নুসরাত আমার মুখে এমন কথা শুনে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, আমার মনে হয় কি জানিস, তুই বড় আব্বু আম্মুর ছেলে হওয়ার যোগ্য না। যে ছেলে নিজের মা বাবার সম্মান চিনে না, সেই ছেলে কখনো কারো সন্তান হওয়ার যোগ্যই না। তোরে কিসের অভাবে রাখছিল? তুই যা চাইতিস তাই দিত, কখনো কিছু অভাব দেয়নি। তোকে কত আদর যত্ন করে বড় করেছে, আর তুই তাদের সম্মান এইভাবে শেষ করে দিলিস। তুই চাইলে আমাকে বিয়ে ঠিক হওয়ার আগেই তুলে আনতে পারতিস, কিন্তু এমন দিনে আনলিস। এখন আমি কিভাবে আব্বু আম্মুর সামনে যাব? বল, আমাকে জবাব দে। তাদের কাছে আমিও যে অপরাধী হয়ে যাব। কেন এমনটা করলি, কেন? এটা বলে নুসরাত কান্না করে দিল আর আমার জামার কড়াল ধরে টানতে লাগলো। আমি কিছু না বলে চুপচাপ নুসরাতের আলতো করে জোরে ধরে বুকের সাথে মিশে এলাম, আর নুসরাত আমার বুকের মাঝে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। অন্যদিকে রাফি সাইন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে আসলো। নেজাত কই রে? হয়তো নিচে আসছে, চল আমরা যাই। এটা বলে রাফি শাহিন নিচে যেতে মামা বলল, রাফি সাইন নাস্তা করে টেবিলে বসতেই মামি বলে উঠলো, তার নেজাত কই? নাকি এখনো ঘুম থেকে ওঠেনি? আন্টি নেজাত তো রুমে নেই। রুমে নেই মানে? তাকে তো বের হতেও দেখলাম না। হয়তো ছাদে আছে, দাঁড়া আমি ডেকে আনছি। এটা বলে সাইন উঠতে গেলেই মামি বলে উঠলো, না, নেজাত ছাদে নেই, আমি একটু আগে গিয়েছি, দেখিনি ওকে। এটা শুনেই মামা বসা থেকে দাঁড়িয়ে গেল। তুমি আবার হঠাৎ দাঁড়িয়ে পড়লে কেন? কিছু না। আচ্ছা রাফি, নেজাতকে কল দাও তো, আর বলো যেখানে আছে তাড়াতাড়ি আসতে। রাফিয়া দেরি না করে ফোন বের করে কল দিল। অন্যদিকে আমি নুসরাতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আর বেচারি কান্না করতেছে আর আমাকে দোষারোপ দিচ্ছে। এমন সময় ফোনটা বেঁচে উঠলো। ফোন বের করে দেখে রাফি কল দিয়েছে। আমি ফোনটা রিসিভ করতেই বলতে লাগলো, রাফি বল। তুই কোথায়? তাড়াতাড়ি বাসায় আয়, নাস্তা করবি না? আমার তো আসা সম্ভব না। তুই কোথায়? তাড়াতাড়ি বাসায় আয়, নাস্তা করবি না? আসা সম্ভব না মানি? আর তুই কোথায় আছিস যে একটা মেয়ের কান্নার আওয়াজে যাচ্ছে? রাফির মুখে এমন কথা শুনে মামা দাঁড়িয়ে থাকতে না পারে ধপাস করে চেয়ারে বসে পড়ে, মাথায় হাত দিয়ে আছে। এমন সময় মামি তাড়াতাড়ি করে মামার কাছে এসে বলতে লাগলো, এই তোমার আবার কি হয়েছে? আমার কিচ্ছুই হয়নি। অন্যদিকে আমি বললাম, আমি তোর ভাবের কাছে, তোর ভাবি খুব কান্না করছে। দূর সকাল সকাল সবজি খেলি নাকি? লাল পানি? ভাবি আসবে কোথা থেকে? ধুর, কথা ঘোরাতে পারছি না। আমি এখন নুসরাতের কাছে আর চট্টগ্রামে। তোরা মামার কাছ থেকে ফাইলটা নিয়ে আসিস, এখন বিরক্ত করিস না তো। এটা বলে ফোনটা কেটে দিলাম। অন্যদিকে আমার কথা শুনে রাফির মাথার উপর দিয়ে গেল। আমি কি বলেছি সেটা কিছুক্ষণের জন্য রাফি বুঝতে পারছে না। রাফির এমন চেহারা দেখে মামা বলল, নেজাত বলছে সে এখন নুসরাতের সাথে, সে এখন চট্টগ্রাম, তাই না? মামার কথা শুনে রাফি আরও অবাক হলো। আপনি কিভাবে জানলেন? সকালে ফোন আসে, নেজাতের বাবা বলছি নুসরাত বাড়িতে নেই, আর নেজাত আছে কি না দেখো। আমি গিয়ে দেখি সে রুমে নাই, কিন্তু তোমরা আছো, তাই ভাবলাম সে কোথাও যায়নি, কিন্তু এখন বুঝতে পারছি এটা নেজাতের কাজ। তুমি পাগল হলে? এখান থেকে চট্টগ্রাম মিনিমাম 5 ঘন্টার মতো লাগবে, তাহলে কিভাবে সম্ভব?
হয়তো নেজাদ রাতে রওনা হয়েছে। আঙ্কেল, আমরা তাহলে থেকে কি করব? আমরা চলে যাই। আপনি পারলে ফাইলটা দিয়ে দিন। কোনো ফাইলটা নেই, এটা নেজাদের বাবার প্ল্যান। মামা বুঝলাম না। আসলে নেজাদ নুসরাতের বিয়ে বারবার ভেঙে দেওয়ার কারণ নেজাদকে প্রজেক্ট ফাইলের কথা বলে আমার এখানে পাঠিয়ে নুসরাতের বিয়ে দিতে চেয়েছে। আর আজকে নুসরাতের বিয়ে ছিল, আর আজকে নুসরাতকে তুলে নিয়ে গেছে। আঙ্কেলের এমন করা উচিত ছিল না। উনি ওনার ছেলের জেদ সম্পর্কে জেনেও এমন করলো কেন? আমিও সাবধান করেছি, এখন মান সম্মান কিছু থাকবে? থাক, যেটা হয়েছে তাদের দোষে হয়েছে, এখন আমাদের যেতে হবে। এই বলে রাফি শাহিন রুমে চলে গেল। অন্যদিকে আমি, এই নুসরাত, এবার তো কান্না থামাও। নুসরাত আমার বুকে কিলঘুষি মারতে মারতে বলছে, তুই আমার সব শেষ করে দিয়ে এখন কান্না থামাতে বলছিস? ওই সেমরি, এখন তোর কিছুই শেষ করিনি। এখন যদি কান্না না থামাস তাহলে কিন্তু কিছু একটা করে ফেলবো বলে দিলাম। আমার এমন ধমক শুনে নুসরাত চুপ হয়ে গেল আর আমাকে ছেড়ে দিল। আমিও নুসরাতকে ছেড়ে দিলাম। আর দেখি হবু বউ আমার মাথা নিচু করে ফোবাচ্ছে। অন্যদিকে ওয়াশরুম আছে, চুপচাপ গিয়ে ফ্রেশ হয়ে নাও, এখানে কাপড় রাখা আছে। আমি বাইরে এসে যদি দেখি যে এখনও বসে বসে ভাবছো, তাহলে এখন তো আমি নিজেই ফ্রেশ করিয়ে দেবো বলে দিলাম। আমার এই কথা শুনে নুসরাত চুপচাপ কাপড়গুলো নিয়ে ঘুরঘুর করে ওয়াশরুমে চলে গেল। আর আমি তার যাওয়ার দিকে তাকিয়ে একটা হামুচকে হাসি দিলাম আর রুম থেকে বের হয়ে নাস্তা আনতে গেলাম। অন্যদিকে বাড়ির সবাই চিন্তিত আছে। আজ তার মেয়ের বিয়ে, অথচ মেয়ের কোনো খোঁজ খবরই নাই। ছোট আব্বু সেই সকাল থেকে চুপচাপ পাথরের মতো বসে আছে, আর আব্বু চিন্তায় তো এদিক ওইদিক হাঁটছে, আর ছোট আম্মু তো কান্না করছে আর বলছে, আমি বলেছিলাম এত তাড়াতাড়ি করে কইরো না। না, আমার কথা শুনলো না। এখন বোঝো ঠেলা। তখন আব্বুর ফোনটা বেজে উঠল। আব্বু ফোন বের করে দেখে মামা। আব্বু ফোন রিসিভ করতেই বলল, বলো। নেজাদ এখানে নেই, তার বন্ধুরা কল দিতে বলল সে নাকি নুসরাতের সাথে। এই কথা শুনে আব্বু আর কিছু না বলে ফোনটা কেটে দিল আর রেগে কটমট করে বলতে লাগলো, নেজাদ নুসরাতকে বিয়ের কথা কে বলেছে? আব্বুর মুখে এমন কথা শুনে আব্বুর দিকে তাকিয়ে আছে সবাই। আব্বু, হঠাৎ নেজাদের কথা আসলো কেন? ওই কুলাঙ্গারটা নুসরাতকে নিয়ে গেছে। তোকে আমি ছাড়বো না। একটা অমানুষ বড় করেছে, মানুষ না। ওকে এখনো তো নিজের ছেলে বলতে লজ্জা করছে। আব্বু শান্ত হও, নেজাদকে কল দিয়ে আসতে বলো। এইটা বলে আব্বু কল দিল আমাকে, কিন্তু আমি কল ধরছি না। এটা দেখে আব্বু বারবার কল দিতে লাগলো। আমিও কল ধরছি না দেখে আব্বু রেগে গেল। রেগে ফোনটা ছুঁড়ে মারলো ফ্লোরে। আব্বুর রাগ দেখে আম্মু, ভাবি, ছোট আম্মু সবাই কেঁপে উঠলো। ওই কুলাঙ্গারটা ফোন তুলছে না। বাবা শান্ত হও, আমি দেখছি বিষয়টা। এটা বলে ভাইয়া কল দিতে লাগলো। এইদিকে আমার ফোনে ভাইয়া আব্বুর কল দেখে আমি ইচ্ছে করে ফোন ধরে নিই। একটু পর একে একে ভাবি, আম্মু কল দিল। কল আসতে লাগলো, কিন্তু আমি ধরছি না। আব্বু, নেজাদ কল ধরছে না। আমার ভুল হয়েছে। আমার এমন তাড়াতাড়ি করা মোটেও উচিত হয়নি। এটা বলে ছোটবাবু ফোন বের করে কাকে জানি কল দিল। একটু পর রিসিভ করতে উপাস থেকে বলল, বন্ধু অপেক্ষা কর, আমরা আরেকটু পর রওনা হব। আর রওনা দেওয়া লাগবে না। আশা লাগবে না মানে? বুঝলাম না বন্ধু। আসলে আমার মেয়ে এই বিয়ে করতে পারবে না, তাই বলছি আশা লাগবে না। দোস্ত, তুই আমাকে ক্ষমা করে দে রে। এইসব তুই কি বলছিস ভাই? শেষ মুহূর্তে না করে দিলি? তুই একটু ভাবলি না আমার মান সম্মানের কথা? এখন লোকে আমাকে ও আমার ছেলেকে নিয়ে কত কথা বলবে, তুই একটু ভাবলি না? দোস্ত, আমাকে ক্ষমা করে দে, আমার কিছু করার নাই। তুই চাইলে আগে পারতি না করতে? কিছু এটা করিসনি, তুই কাজটা ভালো করিসনি বন্ধু। এইভাবে আমাদের অপমান করে ভালো করিসনি। এটা বলে ফোনটা কেটে দিয়ে ছোট আব্বু সোফায় বসে পড়ল। এইদিকে আব্বু বলল, বিয়াদবটা কলও ধরবে না। আজ আমার জন্য আমার ভাইয়ের মাথা নিচু হয়ে গেল। ওই কুলাঙ্গারকে আমি কখনোই ক্ষমা করব না। থাক ভাইয়া, রাগিস না। যা হওয়ার হয়েছে, এখন ওরা আসার অপেক্ষা কর। অন্যদিকে সিফাত তার আব্বুর মুখ কালো দেখে বলল, বাবা কি হয়েছে? নুসরাত নাকি বিয়ে করতে পারবে না।
তারা মানা করে দিয়েছে। কি? এটা আমি বিশ্বাস করি না, তুই মিথ্যা বলছো তাই না? না বাবা, সত্যি বলছি, ওরা বিয়ের জন্য মানা করে দিয়েছে। এটা শুনে সিফাতের চোখ রক্তবর্ণ ধারণ করেছে। হাত দুটো রেগে মুষ্টি করে বন্ধ করলো। পাঞ্জাবি খুলে সে হাঁটতে হাঁটতে রুমে চলে গেল। অন্যদিকে সিফাতের মা বলে উঠল, ওরা মানা করেছে আর তুমি কিছু না করে চুপচাপ এখানে দাঁড়িয়ে আছো, তো কি হয়েছে? ওদের বুঝাও, তারা রাজি থাকলেও মেয়ে বিয়ে করতে রাজি হবে না, তাই না? কি আর করব, যেখানে মেয়ে রাজি না সেখানে আমরা আর কি করব। বিয়ের দিন মেয়ে বিয়ে করতে না বলে দিয়েছে, এটার মানে বুঝো। মানে হচ্ছে তারা মেয়ের কথা অনুযায়ী চলবে। এইটা বলে রমজান সাহেব হনহন করে চলে গেল। অন্যদিকে আমি নাস্তা নিয়ে রুমে আসতে নুসরাত বিছনায় একপাশে গুটিমুটি মেরে বসে আছে। আমার উপস্থিতি টের পেয়ে নুসরাত আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে কতটা আপন ভেবেছিলাম আমি, আর তুই আমার সাথে এমনটা করতে পারলি? এতক্ষণে হয়তো বাড়িতে সব জানাজানি হয়ে গিয়েছে, আর আমার শ্বশুরবাড়ির লোকেরা আব্বুকে কত কিছু বলে অপমান করছে। ওই তোর এখনো বিয়ে হয়নি বুঝলি, আর কোনো কিছু হবে না দেখিস। সব হয়েছে তোর জন্য, তোকে আমি কখনোই ক্ষমা করব না, কখনোই না। আচ্ছা ওটা পরে দেখা যাবে, এখন নাস্তাগুলো করে নাও। আমি কিছুই খাবো না, আমাকে বাড়িতে দিয়ে আই। বাসার সময় হলে নিয়ে যাব, আগে খাবারটা খেয়ে নাও। না, আমি তোর আনা জিনিস কিছুতেই খাবো না। দেখো নুসরাত, আমার কথা না মানলে আমি কি করতে পারি সেটা তুমি ভালো করে জানো, তাই বলছি সুন্দর করে খাবারগুলো খেয়ে নাও। আমি কি তোকে ভয় পাই নাকি? তুই কি করবি? মারবি? মার, মেরে ফেল আমাকে, কারণ জীবিত থাকতেও তো আমি এখন মরে গিয়েছি। ওই দিন আমার সাথে রাগ না করে খাবার না খাওয়ার জন্য বায়না ধরছিলে, যে মনে আছে? সেদিন আমি কিছু একটা করতে চাচ্ছিলাম, তবে সেদিনটা কিন্তু করিনি। আর এখন যদি এমন কিছু করতে না চাই তাহলে খাবারগুলো খেয়ে নাও। নুসরাত আমার মুখে এমন কথা শুনে বড়সড় একটা ঢোক গেল আর হালকা মৃদু সুরে বলল, ওই দিনেও কেউ একজন খাইয়ে দিয়েছিল আমাকে। নুসরাতের কথাটা আসতে বললেও আমার কান পর্যন্ত পৌঁছে গেছে। আমি একটা মুচকে হাসি দিয়ে নুসরাতের পাশে বসে তার মুখে খাবার ধরে নুসরাতকে বাচ্চাদের মতো খাই দিতে লাগলাম। মেয়েটার আচরণ কিছুই বুঝি না, আমার ওপর রাগ দেখাবে, আবার আমাকে কিছু বলবে, আমাকে সহ্য করতে পারবে না এটা বলবে, আবার বাচ্চাদের মতো আমার হাতেই খাবে। এর জন্য মেয়েদের মন বোঝা বড়ই মুশকিল। তারপর নুসরাতকে নাস্তা শেষ করিয়ে আমি প্লেটটা নিয়ে বাইরে এসে হাত মুখ ধুয়ে আবার রুমে গেলাম। আর তখনই নুসরাত আমাকে বলে উঠল, তুই আমাকে কোথায় নিয়ে এসেছিস? মনে করো এটা তোমার নতুন ঠিকানা। মানে? কোনো এক জায়গায় আনছি আর কি, এখন চুপচাপ রেস্ট নাও, আমি একটু বাইরে যাচ্ছি। এটা বলে আমি রুম থেকে বের হয়ে দরজা নক করে দিয়ে গেলাম। এদিকে নুসরাত দরজার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমি বাসা থেকে বের হয়ে একটা টঙের দোকানে চায়ের দোকানে গেলাম। ও হ্যাঁ, আপনাদের একটা কথা বলি, আমি নুসরাতকে যে বাসে নিয়ে এনে রেখেছি ওটা আমাকে অফিস থেকে দিয়েছে, এতদিন ব্যবহার করিনি, কিন্তু আজকের থেকে ব্যবহার করব। আমি চা খাচ্ছি, এমন সময় আমার ফোনটা বেজে উঠলো। তাকে দেখি রাফি কল দিয়েছে। আমি রিসিভ করতে বললাম, বল রাফি। তুই কোথায় আছিস? ওটা পরে বলবো। তোরা কি রওনা হয়েছিস? ওকে, তাড়াতাড়ি আয়, তোরা ছাড়া বিয়ে করতে পারবো না, এটা বলে ফোনটা কেটে দিলাম। অন্যদিকে আবু বলছে, না জানে ওই কুলাঙ্গার বেয়াদবটা আমার মেয়েটার সাথে কি করেছে। চিন্তা করো না, তোমার ছেলে আমার মেয়ের কিছুই করবে না। তুই ওই কুলাঙ্গারের পক্ষে কথা বলছিস? ওকে আমি হাড়ে হাড়ে চিনি। হয়তো তুমি যতটুকু চিনো আমি ততটুকু চিনি না, আর আমি ওকে যতটুকু চিনি তুমি চিনো না। ছোট আব্বু, তুমি কি বলছো? মাথায় ঢোকে না। তোর আব্বু আমাকে মানা করছিল এত তাড়াতাড়ি আবার নুসরাতের বিয়ে ঠিক না করতে, কিন্তু আমি শুনিনি, কারণ তোর আব্বু জানে নেজাত কতটা জেদি। আর আমি শুনিনি কারণ আমি জানি নেজাত যাই হোক এমন কাজ করবে না। কিন্তু দেখো, আমাদের মুখে চুনকালি দিয়ে ওকে নিয়ে পালিয়েছে, তাও বিয়ের দিন। এটা হয়তো আমার একটু ভুল ধারণা থাকলেও এখন যে তোর আব্বু বলেছে নুসরাতের সাথে খারাপ কিছু না করে বসে, এটা ভুল, কারণ আমি নেজাতকে ভালো করে চিনি, ও এমন কাজ করবে না। এখন শুধু আমাদের অপেক্ষা করা উচিত ওরা কখন আসে। এদিকে আমি আমাদের দুজনকার জন্য খাবার নিয়ে বাসায় গেলাম। আমি খাবারগুলো টেবিলে রেখে আরেকটু ফ্রেশ হয়ে এসে খাবারগুলো দুটো প্লেটে নিয়ে নুসরাতের রুমের দরজা খুলে ভিতরে দিয়ে দেখি নুসরাত বিছনায় নেই। আমি বিছনায় খাবারগুলো রেখে বেলকনিতে গিয়ে দেখি নুসরাত বেলকনিতে দাঁড়িয়ে আছে আর কি যেন মনে ভাবছে। আমি পিছন থেকে বললাম, নুসরাত
ভিতরে আসো, খাবার নিয়ে এসেছি, খাবার খেতে আসো। কিন্তু নুসরাত আমার কথায় কান না দিয়ে নিজের মতো করে দাঁড়িয়ে আছে। তাই আমি কিছু না বলে নুসরাতের একটা হাত ধরে তাকে রুমে নিয়ে এসে বিছানায় বসালাম। আমি খেয়াল করে দেখি নুসরাত কান্না করছে। আমি নুসরাতের কান্না থেকে হাঁটু মেরে দিয়ে বসে বললাম। নুসরাত চোখের পানি মুছে দিয়ে বললাম, এই পাগলি কান্না করছে কেন? আমার কথার প্রতি উত্তরে নুসরাত তার মুখ থেকে আমার হাত দুটো এক ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বলল, একদম তোর এই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না। ওকে ফাইন, তবে কান্না করছো কেন? তোকে আমি বলতে বাধ্য নই। আচ্ছা, তুই কি আমাকে সত্যি ভালোবাসিস? তোমাকে আমি সত্যি খুব ভালোবাসি। আমার তো মনে হয় তুই আমাকে ভালোবাসিস না। তুই যদি আমাকে সত্যি ভালোবাসতিস তাহলে তুই আমার খারাপ চাইতিস না। তাই নয় তো কি? তুই যদি আমাকে সত্যি ভালোবাসিস তাহলে আমাকে এইভাবে আমার বিয়ের দিনে তুলে আনিয়ে আসতিস না। আমার চরিত্রে কোনো দাগ লাগাতিস না। জানিস, এখন আমি যদি বাইরে যাই তখন আমাকে সবাই খারাপ বলবে। লোকে এটা বলবে না তুই আমাকে তুলে নিয়ে গেছিস। লোকে এটা বলবে আমি খারাপ চরিত্রহীন একটা মেয়ে। আর একটা মেয়ে সব সহ্য করতে পারে, কিন্তু তার চরিত্রের নিয়ে কথা বললে সে সহ্য করতে পারে না। এইসব তোকে কি বলছি, তুই তো চাইছিস এমনটাই, যাতে আমাকে লোকে খারাপ খারাপ কথা বলুক। দেখো নুসরাত, আমি যে তোমাকে ভালোবাসি এটা যেমন সত্যি, আমি তোমার চরিত্রতে দাগ লাগতে দেবো না এটাও তেমন সত্যি। আর আমি তোমার ভালো চাই কি না সেটা না হয় একদিন না একদিন জানতে পারবে। আমি জানি ভালোবাসা মানে পাওয়া না, ভালোবাসা মানে নিজের মানুষকে সুখে থাকতে দেওয়া। কিন্তু একটা কথা কি জানো, আমি সবসময় নিজের দিকটা ভেবে দেখি। আমি ভালোবেসে যাবো আর সেই ভালোবাসা অন্য কারো হয়ে যাবে, আমি দেবদাস হয়ে ঘুরবো। আমি নিজের প্রতি উল্টা জুলুম করতে পারি না। আমি স্যাক্রিফাইস করতে পারি, তবে নিজের প্রিয় জিনিসকে স্যাক্রিফাইস করতে পারি না। আর আমি তোমাকে অন্য কারো হতেও দেবো না। শুধু ভালোবাসলে হয় না, যাকে ভালোবাসিস সেও তোকে ভালোবাসতে হবে। সে যদি তোর সাথে সুখী না হয়, তোকে ভালোই না বাসে, তাহলে তোকে আটকে রেখে তোকে কষ্ট দেওয়ার মানেটা কি? ওকে ভালোবাসা বলে না, ওটাকে জুলুম বলে। হয়েছে, আমাকে জ্ঞান দিতে হবে না। আমার জিনিস আমি ভালোবাসি, হোক না জুলুম করে, হোক না নিজের করে পেতে হলে। আর কথা রইল, সে মানুষকে সুখী হতে পারবে? এটার জবাব না হয় সময়ের জন্য পড়ে থাক, সময় বলে দেবে কে সুখী হতে পারে আর নাকি না। এখন কথা না বলে খাও। এটা বলে নুসরাতের দিকে খাবারের প্লেটটা বাড়িয়ে দিলাম। সাথে সাথে মেয়ে কিছু না বলে তার হাত দুটো লুকিয়ে ফেললো। এটা দেখে আমি একটা মুচকি হাসিতে বললাম, কি আজব মেয়ে একটা, এতক্ষণ বললো ভালোবাসি না, এখন আবার সেই নাকি সুখে থাকতে পারবে না। অথচ খাবারের কথা বলতে আচরণ বুঝিয়ে দিল আমার হাতেই খাবে। চালাক বউ, খুব চালাক। আমি জানি নুসরাত আমাকে পছন্দ করে, কিন্তু সে জানে না। হয়তো সে বুঝতে পারবে কোনো একদিন, তবে খুব দেরি হয়ে যাবে তখন। আমি কিছু না বলে নুসরাতের খাবারের দিকে তুলে দিতে মেয়েটা কিছু না বলে খেতে লাগলো। এবার আমি আমার প্লেটের দিকে তাকিয়ে বললাম, এই যে আমাকে খাইয়ে দাও না প্লিজ। নিজের খাবার নিজে নিয়ে খা, আমি পারবো না। এটা বলে তার হাত দুটো গুছিয়ে রাখলো। আমি কিছু না বলে একবার নিজে খাচ্ছি আর একবার নুসরাতকে খাইয়েছি। খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে নুসরাতের মুখ মুছে দিয়ে আমি প্লেটটা নিয়ে রুম থেকে বের হয়ে প্লেটগুলো রেখে একটা শপিং ব্যাগ নিয়ে নুসরাতের কাছে গেলাম। এটা নাও আর পরে রেডি হয়ে নাও। এটাতে কি আছে? তুমি দেখো। নুসরাত ব্যাগটা খুলে দেখে একটা বোরখা। পরে রুমে বাইরে আসবাম, এটা বলে আমি রুম থেকে বের হয়ে বাইরে চলে গেলাম। একটু পরে নুসরাত রুম থেকে বাইরে আসতে আমি নুসরাতকে বললাম, মাশাল্লাহ আজ তোমাকে মেয়ের মতো মেয়ে দেখাচ্ছে। কেন, আগে মেয়ে ছিলাম না বুঝি? ওয়েট, দেখছি। এটা বলে নুসরাতের হাত ধরে আয়নার সামনে নিয়ে গেলাম। এখন বলো তো, তোমাকে আগে বেশি সুন্দর লাগতো নাকি এখন? সত্যি করে বলবা। নুসরাত আয়নার দিকে নিজেকে তাকিয়ে অবাক, কারণ আগে জামা পরলে যেমন সুন্দর লাগতো তার থেকেও বেশি সুন্দর এখন বোরখাতে লাগছে। দেখছো, আগে তো শার্ট টি শার্ট পরতা, কত মানা করেছি, কতগুলো পরো না, কিন্তু তুমি তো শোনো না। তখন তোমাকে বোরখা পরতেও বলিনি, বলতাম শুধু 3 পিস পরতে, তাও পরো না। আর এখন দেখো আমি কী জন্য বলতাম। আগে লাগতো ছেলেদের মতো, এখন মেয়েদের মতো। দেখো, ছেলেদের পোশাক ছেলেদের জন্য আর মেয়েদের পোশাক মেয়েদের জন্য। যেমন ধরো আমরা পাঞ্জাবির বদলে 3 পিস পরি, তাহলে আমাদের যেন কেমন খারাপ লাগবে, তেমনি মেয়েদেরও 3 পিসের বদলে শার্ট টি শার্ট পরলে খারাপ লাগবে। দেখো, মেয়েদের কাপড় ছেলেরা পরলে যেমন হারাম, তেমনি ছেলেদের কাপড়ও মেয়েরা পরলে হারাম। আর আমি এটা বলছি না যে আমাদের ইসলাম ধর্ম বলেছে। আমার এই কথা শুনে নুসরাত আমাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়েছে, এভাবে তাকিয়ে না থেকে চলো, তাকিয়ে থাকার সময় সারা জীবন আছে। আমার কথা শুনে নুসরাত মাথা নিচু করে নিল আর আমি নুসরাতের হাত ধরে হাঁটতে লাগলাম।
তারপর বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে শপিং মলের দিকে রওনা হলাম। আর নুসরাত চুপচাপ বসে আছে। অন্যদিকে বাড়ির সবাই খাওয়া দাওয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও হালকা কিছু দুপুরে খেয়ে যে যার রুমে চলে আসে। বাবা রুমে এসে বিড়বিড় করছে। আমি কখনো ভাবতেই পারিনি আমার ছেলেটা এমন অমানুষ হবে। একবারও আমার কথা চিন্তা করলো না, আমার সম্মানের কথা চিন্তা করলো না, শাসন না করে করে বেয়াদব হইছে। একদম আমার ছেলেকে উল্টাপাল্টা বলবা না, ওর কোনো দোষ নেই। আমি বলছি না যা করছো একবার ভেবে চিন্তে করো। আমি সাবধান করিনি তোমার ছেলে কেমন, তাহলে কেন এখন আমার ছেলে দোষ দিচ্ছ? তুমি তোমার ছেলের কথা একবার চিন্তা করছো? যদি আজ নুসরাতের বিয়ে হয়ে যেত তাহলে তোমার ছেলের কি হতো? না, এটা কেন ভাববা? তুমি তো খালি আমার ছেলে দোষ দিতে পারো। আম্মুর কথা শুনে আব্বু কিছু বলতে যাবে তার আগে আব্বুর ফোনটা বেজে উঠলো। আব্বু ফোনের হাতে নিয়ে কিছুটা চমকে গেল। হঠাৎ এই সবাই এমপির কল। মনে মনে এটা বলে আব্বু ফোন ধরে বলল, হ্যালো রিজভি, বল হঠাৎ এই সময় ফোন? রিজির রহমান হচ্ছে আমাদের শহরের এমপি, আর আব্বু আর এমপি দুজনেই বন্ধু। দোস্ত, চেয়েছিলাম বিষয়টা বিকেলে তোর বাসায় গিয়ে বলবো, কিন্তু আমার অফিসে মিটিং থাকাতে ওখানে গিয়ে বলতে পারছি না। তুই যদি কষ্ট করে আমার অফিসে চলে আসতি তাহলে একটু ভালো হতো আর কি। আরে অনুরোধ করছিস কেন, আমি আসতেছি এক্ষুনি। ওকে দোস্ত, তাড়াতাড়ি আয়। তারপর আব্বু ফোন কেটে বললো, তোমাকে আমি বাসায় এসে দেখে নেব। এটা বলে গাড়ির চাবি নিয়ে বের হয়ে যেতে লাগলো। আর আম্মু বললো, হ্যাঁ দেখে নিও, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি। অন্যদিকে একটা শপিং মলে এসে শপিং করতে লাগলাম। নুসরাত প্রথমে কিছু কিনতে না চাইলেও আমার জোরাজোরিতে তার পছন্দের মতো কিছু শপিং করতে লাগলো। একটা জিনিস লক্ষ্য করলাম, নুসরাত আগের মতো ছেলেদের কাপড় কিনছে না, সে 3 পিস আরও মেয়েদের কাপড়গুলো কিনছে। এটা দেখে ভালো লাগলো। শপিং করার শেষে একটা রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করলাম। অন্যদিকে আব্বু এমপি অফিসে এসে তার বন্ধুর কেবিনের সামনে এসে বলল, দোস্ত আসবো? এমপি ফাইল দেখলো, তখন দরজার পাশে কেউ ডাক শুনে মাথা তুলে দেখলো তার বন্ধু শফিক। আরে বাইরে কেন, আয় ভেতরে আয়। তারপরে আব্বু কেবিনে ঢুকে বসতেই, বল কি খাবি দোস্ত? কিছু খাবো না, মাত্র বাসা থেকে খেয়ে আসলাম। আমার অফিসে আসলি অথচ কিছু খাবি না, এটা কি করে হয়? এটা বলে রিজিব সোমান পিয়নকে ডাক দিল। সাথে সাথে পিয়ন হাজির। তারিক, আমাদের জন্য 2 কাপ শুধু কফি নিয়ে আসো। ওকে স্যার। দোস্ত, কি জন্য আমাকে এখানে রাখলি একটু যদি বলতি, কেননা বাসে একটু তাড়াতাড়ি যেতে হবে। আসলে দোস্ত, কথাটা তোকে কিভাবে বলি বুঝতে পারছি না। ধুর বন্ধু, মানুষ যা বলবি সরাসরি বল। আসলে দোস্ত, তোর একটা ছোট ছেলে আছে না, নেজাত। ও আবার কি করেছে? আব্বু নেজাতের নাম শুনে গম্ভীর হয়ে গেল আর বলল, ধুর, ও কিছু কি করবে। আসলে বলছি, তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা দিতে চেয়েছিলাম, যদি তোর আপত্তি না থাকে। আব্বু তার বন্ধুর মুখের এমন কথা শুনে কালো মুখ করে চুপ হয়ে গেল। এটা দেখে রিজিব রহমান বলে উঠল, কিরে দোস্ত, তুই হঠাৎ চুপ হয়ে গেলি যে? আসলে দোস্ত, তোর এই প্রস্তাবে আমি কি বলবো বুঝতে পারছি না। পরিস্থিতি যদি ভালো হতো তাহলে এই প্রস্তাবে আমি খুশি হতাম, কিন্তু কি দেখ, আমরা অনেক ভালো বন্ধু, আর আমাদের মাঝে যদি সম্পর্ক হয় তাহলে বন্ধুত্বটা আরো গভীর হবে। আর আমার মেয়েকে তো তুই দেখেছিস, সে কতটা ভদ্র। আমি তোর কথা বুঝতে পারছি, কিন্তু দোস্ত, আমার ছেলে অন্য কাউকে ভালোবাসে, আর চাইলেও ওকে জোর করে বিয়ে দিতে পারবো না, কারণ এর পরিণাম তোর মেয়ের জীবন নষ্ট হবে, যেটা আমি চাই না। আব্বুর মুখে এমন কথা শুনে রিজিব একটা শুকনো হাসি দিয়ে বলল, আরে ভাই, ব্যাপার না, তোর ছেলের বিরুদ্ধে তার বিয়ে হবে না, কারণ সংসার তোর ছেলে করবে, আমরা না, তোরা না। এইভাবে তারা কিছুক্ষণ কথা বলে আব্বু বিদায় নিয়ে অফিস থেকে বের হয়ে গেল। আর এদিকে আব্বু গাড়ি চালাচ্ছে আর মনে মনে বলছে, আজকে ওই কুলাঙ্গারের জন্য আমি আমার এত ভালো বন্ধুকে মুখের উপর না করে দিতে হয়েছে। কি আছে ওই নুসরাতের ভেতর আমি বুঝছি না। অন্যদিকে আমরা রেস্টুরেন্ট থেকে নাস্তা করে বাইরে এসে দাঁড়িয়ে আছি। এমন সময় আমার ফোনটা বেজে উঠলো। আমি তাকে দেখি শাহিন। রিসিভ করতেই, তোর কথায় আসছি। আমাদের খুঁজতে হবে না, বাস থেকে নেমে আমাদের বাসায় চলে যা। এটা বলে আমি ফোনটা কেটে দিলাম। আর তখনই খেয়াল করে দেখলাম নুসরাত আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। কাকে বাস্তব যেতে বলছিস? রাফি শাহিনকে। ওরা আমাদের বাসায় কি করবে? আমরা তো এখানে। কারণ আমরা এখন বাসায় যাব। নুসরাত আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর কি যেন ভাবছে। কি ভাবছো?
বাসায় যখন যাবি তাহলে শপিং কেন করছিস? ওটা পরে বুঝতে পারবা। তখন নুসরাত কিছু না বলে যাবে, তার আগে একটা রিক্সা আসলো আর আমরা দুজনে সেটাতে উঠে পড়লাম। রিক্সা তার আপন গতিতে চলছে আর এদিকে নুসরাত আমার দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এই ছেলেকে বোঝা বড় কঠিন। এখন ওকে বোকা ভাববো নাকি চালাক ভাববো বুঝতেই পারছি না। আমি তো আরও ভাবছি আমাকে কাজে পেশে নিয়ে গিয়ে বিয়ে করে তারপর বাসায় যাবে, আর এই বোকা আমাকে বিয়ে না করে বাসায় যাচ্ছে। এখন আব্বু আম্মু, বড় আব্বু, ভাইয়া যদি জানে আমাদের বিয়ে হয়নি তখন কি হবে? এই আবুলের এত কষ্ট সব পানিতে যাবে। এদিকে আমি দেখছি নুসরাত আমার দিকে তাকিয়ে আছে, কি যেন ভাবছে। আমি নুসরাতকে বললাম, এইভাবে তাকিয়ে দেখে কি ভাবছো? নুসরাত একটু হকচকিয়ে বলল, না তেমন কিছু না, তবে ভাবছি তুই কি আসলে বোকা? আমি একটা হাসি দিয়ে বললাম, সবাই বলে আমি বোকা, তা তোমার কেন মনে হলো? যদি বোকা না হতিস তাহলে এত কিছু করে আমাকে বিয়ে না করে বাসায় নিয়ে যাচ্ছিস যে? আমি নুসরাতের কথা শুনে গট করে একটা হাসি দিয়ে বললাম, তার মানে তুমি যাচ্ছ আমি তোমাকে বিয়ে করে তারপর বাসায় নিয়ে যাই? এই না, আমি এমনটা মোটেও বলছি না। তাছাড়া তোর মতো খচ্চর বেয়াদবকে বিয়ে করব। তাছাড়া তোর মতো খচ্চর বেয়াদবকে কে বিয়ে করবে শুনি? ওটা সময় বলে দেবে, এখন রিক্সা থেকে নামো। রিক্সা থেকে নামবো না। রিক্সা থেকে নামবো কেন? সামনে তাকিয়ে দেখো। আমার কথা শুনে নুসরাত সামনের দিকে তাকিয়ে দেখে আমরা বাড়িতে চলে এসেছি। দুজনে রিক্সা থেকে নামলাম, তারপর ভাড়া মিটিয়ে বাসার দিকে যেতে লাগলাম। কি হলো, এমন আস্তে আস্তে হাঁটছো কেন? তুই আগে ভেতরে যা, আমি তোর পিছনে পিছনে আসতেছি। আমি নুসরাতের হাত ধরে হাঁটতে লাগলাম আর বলতে লাগলাম, আমি এত কিছু করলাম, আমি ভয় পাচ্ছি না, তুমি তো নির্দোষ, এত ভয় পাচ্ছ কেন? কারণ আমার কাছে আত্মসম্মান আছে। আমার এখন ভাবতে কেমন জানি করছে, কিভাবে আমি আব্বু আম্মুর সামনে দাঁড়াবো। এত ভয় পেলে আমার সাথে থাকবে কি করে? আমার সাথে থাকতে হলে সাহস লাগবে। তো আমি বলেছি নাকি ভালোবাসতে? যা দূর হো আমার চোখের সামনে থেকে। হাত যখন ধরেছি তাই আর ছাড়ছি না, আর চুপচাপ করে হাঁটো। কিছু ঝগড়া বিয়ের পরের জন্য রেখে দাও। তোর সাথে ঝগড়া করতে আমার রুচিতে বাজে। আর আমার হাতে খেতে রুচি বাজে না বুঝি? আমার কথা শুনে নুসরাত চুপ হয়ে গেল। কথা বলতে বলতে দরজার সামনে চলে আসলাম আর নুসরাত ভয়ে আমার পিছনে চলে গেল। আপনারা এখন বিশ্বাস করেন, এখন আমার কষ্ট হচ্ছে। এই মেয়েটাই নাকি আগে আমার জন্য বাসায় সবাইকে ঝাড়িত আর বাসার সবাই নুসরাতের রাগকে ভয় পেত, আর এখন এই মেয়েকেই না ভয় আমার পিছনে লুকিয়ে আছে, যেন তার কোনো দোষই নেই। উল্টা খুশি হবার কথা, তাকে কিছু না করে বাসায় নিয়ে আসছি। বাসায় আনছি, কিন্তু এই মেয়ে এমন ভাব করছে যেন দুজন দুজনের সাথে পালিয়েছি। আর কিছু না ভাবে আমি দরজা কলিং বেল দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিল, আর দরজা খুলে দেখি ভাবি। অন্যদিকে তখন সবাই ডাইনিং রুমে বসেছিল। ভাবি দরজা খুলে এমনভাবে চুপচাপভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভাইয়া বলে উঠল, এই ওখানে এমন পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন? কে এসেছে? কিছু না বলে দরজা থেকে সরে দাঁড়াতে আমি ভিতরে ঢুকলাম, কিন্তু নুসরাত ভয়ে বাইরে দাঁড়িয়ে আছে। সবাই আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আব্বু ভাইয়ার চোখের পানি স্পষ্ট রাগ দেখছি। ভাইয়া আমাকে দেখে রেগে মেগে আমার দিকে আসতে লাগলো। এইদিকে আমি পাশে তাকিয়ে দেখি নুসরাতকে না দেখতে পেয়ে পিছনে দেখি মেয়েটা থমকে দাঁড়িয়ে আছে। আমি নুসরাতকে বাইরের দিকে তাড়াতাড়ি করে নুসরাতের হাত ধরে টেনে নিয়ে আসলাম। এবারে ভাইয়া থমকে দাঁড়ালো, আমার সাথে একটা বোরখাওয়ালা মেয়ে। সবাই দেখে তাদের চোখ বড় বড় হয়ে গেল। তখনই আম্মু বলে উঠল, তোমার সাথে এই মেয়েটাকে আর নুসরাত কই? আম্মুর কথা শুনে বিশ্বাস করেন হাসি আটকে রাখতে পারছি না, তবে সবাই থাকাতে অনেক কষ্টে হাসিটা আটকে রাখলাম। এদিকে নুসরাত ভয়ে কিছু বলতেই পারছে না। তখনই ভাইয়া আমার সামনে এসে রেগে দুটো ঠাস ঠাস করে থাপড় দিয়ে আমার জামার কলার ধরে বলল, নুসরাত কই? আর এই মেয়েটা কে? আচ্ছা এই তুই আর কি করতে বাকি রাখছিস বল? আমাদের মান সম্মান সব শেষ করলি। নুসরাতকে বাড়িতে নিয়ে গেলি, এখন একটা মেয়েকে নিয়ে ঘরে আনলি। আর কি দেখবো বল? আর কি দেখবো? এটা বলে আবারও থাপড় দিল। আমি গালে হাত দিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে আছি, আর ভাইয়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে আবুর দিকে ঘুরে বলল, দেখছো আব্বু, এই বিয়াদবের এখনো শিক্ষা হয়নি। দেখো দেখো আমার চোখের দিকে কেমন করে তাকিয়ে আছে, ইচ্ছে করছে এক্ষুনি চোখ দুইটা তুলে ফেলি। হয়েছে, এখন একটু চুপ থাকো। কি করে চুপ থাকবো? এত বড় একটা কাণ্ড ঘটালো, আমাদের মান সম্মান কিছুই রাখলো না, এখনো তুমি বলছো চুপ থাকতে? চুপ থাকতে বলেছি। এটা বলে আম্মু কাছে এসে বলল, নির্জাত মেয়েটা কে বলো বাবা? গালে হাত দিয়ে বললাম, এটা নুসরাত আম্মু। আমার কথা শুনে সবাই রীতিমতো অবাক। আম্মু ভাইয়া, ছোট ভাই, ছোট আম্মু নুসরাতকে নিচ থেকে উপর পর্যন্ত পর্যবেক্ষণ করছে। তারা হয়তো বিশ্বাসই হচ্ছে না নুসরাত বোরখা পড়েছে। এ বাড়িতে কেন আসিস? আব্বুর কথা শুনে বললাম, কেন আসছি মানে?
আমাদের মান সম্মান ডুবিয়ে এখন আমাদের বাড়িতে আসলি কেন? ভাইয়া যা হয়েছে বাদ দাও। তুই চুপ থাক। এর মতো কোলাঙ্গার বেয়াদব ছেলে আমার এ বাড়িতে পা রাখার যোগ্যতা রাখে না। এই তুই এখনে দাঁড়িয়ে আছিস কেন? বের হ আমার বাড়ি থেকে। মান সম্মানের কথা বলছো কোন অধিকারে? যেই পরিবার তাদের ছোট ছেলেকে অন্য এক জায়গায় পাঠিয়ে দিয়ে তাদের মেয়েকে বিয়ে দিচ্ছে, এটাই কি তাদের মান সম্মান? তাতে কি মান সম্মান যায়নি? ও কেনই বা মান সম্মান যাবে? এটা তোমরা করছো, এটাই তোমাদের ঠিক। তাছাড়া মান সম্মান যদিও যায়, এটার জন্য তোমরা দায়ী। আমার কথা শুনে ভাইয়া নিজের রাগে সামলাতে না পেরে আমার সামনে এসে আবারও আমার গালে থাপড় দিয়ে বলল, ওই এতদিন যা করেছিস অনেক হয়েছে, তুই আবার বাবার সাথে তর্ক করছিস? তোকে কি এই শিক্ষা দিয়েছে আমরা? ও সরি, তোকে আমরা সঠিক শিক্ষা দিতে পারিনি। যদি পারতাম তাহলে তুই একটু হলেও আমাদের কথা, আমাদের সম্মানের কথা ভাবতি। এই এখনো দাঁড়িয়ে আছিস কেন? বেরো আমাদের বাড়ি থেকে, বের হ বলছি। এটা বলছে আর আমাকে ধাক্কা দিচ্ছে, কিন্তু আমি কিছু বলছি না। রিফাত থামো, এবার অনেক হয়েছে। যা হওয়ার হয়ে গিয়েছে, ভুল মানুষেরই হয়। এখন সব কিছু ভুলে নতুন করে শুরু করলে হয়। ভাবি, নুসরাতকে নেজাদের রুমে নিয়ে যাও। তখনই আমি বলে উঠলাম, নুসরাতকে আমার রুমে নিয়ে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, কাউকে কারো রুমে নিয়ে যাওয়া হবে না।